উপদেষ্টা ফাজলুল কবির খান মহোদয়ের সরাসরি হস্তক্ষেপে এটিকে উন্মুক্ত করা হলেও এখানে যে হিডেন সিন্ডিকেট রয়েছিল, গুপ্ত সিন্ডিকেট রয়েছিল, সেই সিন্ডিকেট এখনও রয়েছে এবং যে ভিআইপির যে কালচার এখানে রয়েছে, ভিআইপি টিকেটের যে কালচার সেটি এখন এখানে রয়েছে। তো এর বিরুদ্ধেই মূলত আমাদের অবস্থান। আজকের এই উন্মুক্ত আলোচনায় আমাদের এখানে সবারই আমরা মতামত নিব। শুরুতেই মতামত পেশ করার জন্য অনুরোধ করছি জনাব ইকবাল ইবনে মালেককে, সংবাদকর্মী এবং সংগঠক। একেবারেই আমাদের ভোট হওয়ার আগ পর্যন্ত থেকে শুরু করি আজকের এই দীর্ঘ সময় ধরে সন্দ্বীপের ঘাটের যে নানান অনিয়ম এবং যে অনাচার আমরা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রাম করে আসছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো ফলাফল দেখতে পাইনি। 5 আগস্টে যে পট পরিবর্তন হয়েছে, যেভাবে ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে প্যাসিভ মুক্ত হওয়ার কথা, স্বৈরাচারতন্ত্র এই ঘাট থেকে মুক্ত হওয়ার কথা এবং সেইভাবে ঘোষণা আসছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু সেটি একটি শ্রেণী পক্ষপাতিত্ব হয়ে অপশক্তি আদলে সেটিকে কক্ষিগত করছে এবং বারবার যারা ঘাটকে উন্মুক্তর আদলে যারা ব্যবসা করার জন্য কিংবা সেবা দেওয়ার জন্য এখানে কাজ করতে যাচ্ছে, তারা বারবার বাধার সম্মুখীন হচ্ছে। কিন্তু অথচ এই বাধা বিপত্তি যারা উপেক্ষা করে কথা বলবে, আজকে সন্দ্বীপের সেই শীর্ষস্থানীয় ব্যক্তিরা চুপ হয়ে আছে। এই বিষয়ে আমরা বুঝতে পারছি না, সন্দ্বীপের অভিভাবক যারা সবসময় দাবি করে সন্দ্বীপের যোগাযোগ ব্যবস্থা নিয়ে একসময় যারা কথা বলতো, তারা আজকে কেন চুপ? তাদের নীরবতা ভাঙবে কবে? আমার প্রশ্ন হচ্ছে এটি। সন্দ্বীপের নেতা হওয়ার জন্য যদি নেতা হতে চাই, সন্দ্বীপের মানুষের যদি সেবা করতে চাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যে ব্যক্তি সন্দ্বীপের এই বিষয় নিয়ে কথা বলবে, আগামীতে আমরা তাকে মাথার মুকুট করে রাখব। আমরা চাই সন্দ্বীপের যে আপামর জনতা আছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল নেতৃবৃন্দরা দলমেত নির্বিশেষে একসাথে একত্রিত হয়ে কথা বলবে। সন্দ্বীপের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য তারা সব সময় ঐক্যবদ্ধ থাকবে, সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল ইবনে মালেককে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক, আজকের এই আয়োজনের সংবাদ সম্মেলনের সভাপতি মুক্তাদের আজাদ খান। মুক্তাদের আজাদ খানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে গুপ্তাছড়া টু কুমিরা ঘাটে প্রি নদী পারাপার বা যাতায়াত তথাকথিত বিএপি সার্ভিস বা বিএপি যারা আসে, এটা বন্ধের দাবিতে আজকের উন্মুক্ত সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সন্দ্বীপ নাগরিক সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সর্বভামে এখানে যারা আছেন, চিটং কোর্টের অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত সাহেব, চট্টগ্রাম জাজ কোর্টের আছেন, আমাদের অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন আছেন, অ্যাসোসিয়েশনের দ্য সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শাহ আলম আছেন, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সহ সভাপতি লিয়াকত আলী বাবুল আছেন, আমাদের সন্দ্বীপ ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল কবির শামীম আছেন, চিটং কোর্টের অ্যাডভোকেট SM সাইফুর রহমান নওশাদ, ইসলামী আন্দোলন আকবরশাহ থানার সাধারণ সম্পাদক জনাব মাওলানা নাজিমুদ্দিন, আমাদের বশিরিয়া আহমদিয়া আলহাজ আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস আছেন, একসময়ের খুব অ্যাক্টিভ কর্মী, এখনও আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট প্রাবন্ধিক, যিনি একজন সংবাদকর্মীও বটেই, জনাব ইকবাল ইবনে মালেক আছেন, আমাদের আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ আছেন, সি বয়েসের যার কণ্ঠ আপনারা শুনেন, চিটংয়ের প্রথম সারির অনলাইন পোর্টাল সি বয়েসের স্টাফ রিপোর্টার সন্দ্বীপেরই সন্তান জনাব মাহমুদ হাসান আছেন, আমার এক সমীকার সহকর্মী সন্দ্বীপের সেই মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক প্রভাষক জনাব মোহাম্মদ ইউসুফ। যারা দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গুপ্তাছড়া টু কুমিরা এটা যেন আমাদের জন্য একটা বেদনার উদাহরণ হয়ে গেছে। অনেকে অনেক কথা বলে। আমি গত 3 মাসে কমপক্ষে সন্দ্বীপে 9 বার গেছি, হয়তো আমার চেয়ে আরও অনেক কেউ আরও বেশি হয়ে গেছেন। কমপক্ষে আমি 9 বার গেছি। এর মধ্যে আমি কখনো 4 বার ছিলাম, 4 দিন ছিলাম, কখনো 3 দিন ছিলাম, কখনো সকাল 7টায় ইন করে বিকেল 5টায় আবার সন্দ্বীপ থেকে আসছি। তো এই যে ধরেন আমরা যেটা বলি যে এটা হলো আমাদের এই মৌলিক কথাগুলো আমি বলা প্রয়োজন মনে করছি, তাই বলছি। গুপ্তাছড়া টু কুমিরা ঘাট বা পানি টু পানি এটা কিন্তু 14.5 কিলো হতে পারে। এটাকে নটিঙ্গেল মাইল বলা হয়, কোনো অবস্থায় এটা 15 নয়। তো দুষ্ট চক্র যাদের বিরুদ্ধে আমাদের বরাবরই অভিযোগ, আমার মতো হাজারো লক্ষ সন্দ্বীপবাসীর, এই দুষ্ট চক্র এটাকে 17 কিলো বলে। এখন 170 টাকা অফিসিয়াল পরিপত্র বিআইডব্লিউটিএম জারি করছে। আমি আমাদের মনে হয় আজকের সবাই, আমার কাছে মনে হচ্ছে আপনি নিঃসন্দেহে অন্যতম বয়োজ্যেষ্ঠ মানুষ, অধ্যক্ষ মাওলানা ইলিয়াস। আপনি বলেন হুজুর, অধ্যক্ষ স্যার, এটা কি পানি টু পানি 15 কিলো বেশি হবে? 15 কিলো না, এটা 13.5 কিলো। যদি 13.5 কিলো হয়, যদি 13.5 কিলো হয়, পানি টু পানি গাট টু গাট, কেন এটা 17 কিলো হলো? এটা হয়েছে সেই দুষ্ট চক্র, সেই দুষ্ট চক্র। কেন করেছে? ওই যে লাল পিতার দূরত্ব। আচ্ছা, এখন তারা এটাকে দীর্ঘদিন, তারা যারা নিজ কর্মগুণে, বলা হয় যে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা বিরল যে একসাথে এতগুলো এমপিএস সবাই পালিয়ে গেল, নিজ কর্মের ফলে তারা চলে গেল, এভাবে চলে গেল যেভাবে গেছেই। তারা এটাকে হাইড করে রাখছে, চাপা দিয়ে রাখছে। আচ্ছা, এখন আমাদের জন্য এক ধরনের, ধরেন যুগে যুগে প্রত্যেকটা উপজেলায় কিছু কৃতি সন্তান জন্মগ্রহণ করে। তা আমি মনে করি এই কৃতি সন্তানদের মধ্যে সন্দ্বীপের এই যাবৎকাল যাহার ছিল অন্যতম সূর্য সন্তান মনোয়ার হোসাইন, যার কারণে কাজ শুরু হয়েছে সাবেক এমপি মোস্তফা কামাল পাশার হাত দিয়ে, বা কি ডিও বলি আমরা, ফাইলটা যিনি পাশ করানোর জন্য মুখ্য ভূমিকা পালন করছেন মনোয়ার হোসাইন স্যার বলি, জনাব বলি। তৎকালীন যিনি এমপি ছিলেন জনাব মাহবুবুর রহমান, তিনি তার ডিউটি বা যা করার, এমপি থাকলে যা করতে হয় এমপি যা করে, কিন্তু কাজটা কে করছে? এমপি থাকলে আপনি প্রিন্সিপাল ছিলেন, আমিও ছিলাম, যা করতে হয়, কিন্তু কাজটা তিনি। পরবর্তীতে আমি মনে করি আমাদের সূর্য সন্তানের অন্যতম আলোচিত নাম, যার নাম সম্ভবত সন্দীপ যতদিন থাকবে ততদিন থাকবে, তিনি কি কাজ করলেন আমাদের জন্য? এরম ইতিহাস বিরল, এত অল্প সময়ে একটা ফেরির কাজ শুরু হয়ে যাওয়া। ইতিহাস আপনারা পাবেন না, লেখনীতে মানাবে না। হয়তো ফেসবুকে কমেন্ট করা যাবে যে যে চাঁদার কথা আসছে, আর্মিকে কাজ দিয়ে দিছে। এত অল্প সময়ে উপকূলীয় নদী বন্দর ঘোষণা করে কার্যকর করা। একজন কর্মকর্তা সরকারি এলোমেলো কথা বলেছেন, বলেন যে বাধ্য নহে, তিনি পুরস্কারটা সরকারের লেভেল থেকে হয়ে গেছে। বাধ্য নহে কি শব্দ আবার? মন্ত্রী সবারই লাগবে, বাধ্য নহে বলছে না শব্দের প্রথম আলোতে, বাধ্যের উত্তর হয়ে গেছে। তিনি যাহা করলেন, কে বা কারা সেখানে আমাদের বাইদেরকে বাধা দেয়, যিনি যায় তিনি এখন কি আছেন? এত অল্প সময়ে এতগুলো কাজ করছেন, তার কাছে সন্দ্বীপবাসীর নেই। একই সাথে আমি মনে করি একজন সন্দ্বীপিয়ান হিসাবে, সন্দ্বীপের একজন নগণ্য সমাজকর্মী হিসাবে, এক ধরনের আশীর্বাদ আমাদের জন্য সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেড, এক ধরনের আশীর্বাদ। এতগুলো টাকা একসাথে দিয়ে একটা কনসোর্টিয়াম করে ব্যবসা বাণিজ্যতে নামা, এটাও এক ধরনের সাহস লাগে। এই টাকাটা ওনাদের উঠে আসতেও পারে, আবার নাও আসতে পারে, লাভও হতে পারে, লসের সম্ভাবনা কিন্তু বেশি। এখন এই যখন সন্দ্বীপ মেরিন সার্ভিস আবিষ্কার হলো, তখন যারা আগে থেকে আছে তাদের একটু কি হয়ে গেল, যেন আমরা বলি না, যেন কি বলে কি সাদা দুধে 100 গাত্র দা। আচ্ছা, অ্যাডভোকেট সাহেব বলছেন, আমার শব্দটা ইউজ করি না, অ্যাডভোকেট সাহেব বলছেন, মিল্লাত সাহেব, যে গাত্র দাওয়া হয়ে গেল। এখন আমি যেটি বলতে চাই, এখানে দুটি জিনিস হাইড আছে। বর্তমান যেভাবে চলছে, একটি জিনিস সহসা উঠে যাবে এই বিশ্বাস নিয়ে আমি হাঁটি। কারণ আমাদের মতো শত হাজার কর্মী যারা বলছিল ঘাট এগুলো হবে না, এগুলো হবে না, অনেক কিছু হয়ে গেছে। একটি কি যে কি বলে, কি কারা কারা বলে চাঁদা নেই, চাঁদা দিতে হয়, চাঁদা নেই, চাঁদা দিতে হয়। বাজারে কথা আছে শুনি 10 থেকে 50। আমার একটা ধারণা হলে এগুলো থাকবে না, ওসির এটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? সরকার ব্যবস্থার কারণে। আরেকটা বিষয় যেটি আসে সেভাবে আসে না, যার সর্বশেষ প্রত্যক্ষদর্শী আমি গত 4 জানুয়ারি
আমি সন্দ্বীপে একটা প্রোগ্রামে ছিলাম, প্রবাসীদের সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্যবদ্ধ প্রোগ্রাম। আসতে আমি যে স্পিড বোটে উঠলাম সেখানে 20 জনের যাত্রী। আমি মাননীয় আজকে আমার অত্যন্ত মোশাররফের দৃষ্টি আকর্ষণ করছি, 20 জন ছিল সেখানে, তার মধ্যে 8 জন বিএপি, টিকিট ছাড়া, টাকা ছাড়া। যারা কাজ করেন আমার ধারণা এটা প্রায় রেগুলার প্রায় 200 হবে, প্রায় 200 হতে পারে। একটু আগে দুঃখ করে এখানে বলেছিলেন প্রিন্সিপাল ইলিয়াস স্যার, তিনি একটু পরে তার দুঃখটা বলবেন যে তিনিও তার চোখে কি পড়ছে। 200 লোককে তাহলে ডেলি কত টাকা হয়? একটা তো যায় সাদাই, আরেকটা এখানে বিএপি। এরা কারা? এরা বলে কি সরকারি অফিসে চাকরি করে, কি হওয়া বুঝি না কি করে। এরা বলে কি নেতারা কি শুনি তো। এই যে বিএপি, এই বিএপি কেন? এটাকে বন্ধ করতে হবে। মেরিন সার্ভিসের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের হাত দিয়ে আমরা এই বিএপি সুবিধাটা আপনারা যদি ঘোষণা দিতে পারেন, বিএপি বন্ধ, আমার বিশ্বাস আপনারা পারবেন। কারণ সন্দ্বীপবাসী প্রমাণ করছে তারা পিছনটা চিন্তা করে নাই, লাভ লস আপনাদের সাথে যেভাবে একাত্মতা পোষণ করছে, এটা মানে আরেকটি বিরল উদাহরণ হতে পারে, বিরল ঘটনা। মেরিন সার্ভিসকে নিজেদের সার্ভিস মনে করছে, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বাড়ি। যদি আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা দেখছেন মেরিন যুক্ত, যে বিএপিটা বন্ধ ঘোষণা করুন। বিএপিটা বন্ধ ঘোষণা করলে, আর ওইটা আমি ধরে নিছি, ওই যে কি সাদা কারা কারা কেমন দিতে হয় লইজা, সেটা আমি ধরে নিছি সরকার ব্যবস্থার কারণে। কারণ এখন পৃথিবী এত পরিষ্কার, চাঁদা দিলে নিলে এখন ঘটনা যে পর্যায়ে আসছে এটা আসি যাইব। আসি গেলে যারা দলের মূল নেতারা বা বিভিন্ন জায়গায় এগুলো চলে গেলে আবার কি অ্যাকশন আমরা দেখি, এটা আমি ধরে নিছি বন্ধ। কিন্তু এই বিএপিটা এটা বন্ধ করতে পারলে আমাদের এই 17 কিলোর ভাড়া যেমন আমাদেরকে বেশি দিতে হয়, আমি তো আসলে বর্ষাকালে এভাবে যেতে পারবো না, আপনারা অনেকে পারবেন না, কিন্তু যারা রেগুলার যাতায়াত করে তাদের জন্য এটা খুবই রেগুলার বা টোটালি যাদের কাছে আসলে এখনো আমাদের দেশে এখনো কতজন লোক, প্রিন্সিপাল ইলিয়াস স্যার যেটা বললেন যে এটা 13.5 কিলো, আমি আমার কথায় গেলাম, আমি তো 14.5 বলি, 13.5 কিলো। এই 13.5 কিলো 250 টাকা ভাড়া দিতে হচ্ছে, এটা খুবই কষ্টের, এটা খুবই বেদনার। এই এক। আর একটা হলো যেগুলো মেরিন সার্ভিসের চেয়ারম্যান সাহেব বক্তব্য, আমি যদিও বা সেদিন প্রোগ্রামে আমি সব শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। ওনাদের কাছে সকল প্রকার আমরা সন্দ্বীপবাসী ওনারা সেবা দিবেন, সেবার কথা বলা আসছেন, সেবা দিবেন, এটা আমার প্রত্যাশা। সকলকে কষ্ট দিছি, আমি যেসব কথাগুলো বলতে পারি নাই, আমার যেরকম দুঃখ, আমি যেরকম একটু রেগে গেছিলাম, আপনারা যাহা দেখেছেন সরজমিন তাহা একটু বলবেন, এটুকু আমার অনুরোধ। সকলরা কষ্ট করছেন, এটা সন্দ্বীপবাসীর সাথে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। আল্লাহ সকলের মঙ্গল করুক, মহান আল্লাহ আমাদের সহায় হন। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, বশিরিয়া আহমদিয়া আলাদা বকর সিদ্দিক মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যেহেতু তিনি আমার মতো একদিন মনে এরকম বিবিএতে পড়ছিলেন বিএপিদের, আমি প্রিন্সিপাল স্যারকে একটু কাইন্ডলি আসতে অনুরোধ করবো। স্যার একটু কাইন্ডলি আপনি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএপি ব্যক্তিবর্গ এবং সাধারণ সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সন্দ্বীপ গুপ্তছড়া ঘাট এটা আমাদের দুঃখের একটা বিষয়। আমি 1987 সালে 21শে এপ্রিল বশিরিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে যোগদান করার পর থেকে প্রতি মাসে আমাকে অন্তত 2-3 বার সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে হতো। প্রথম আসার বিষয়টা ছিল, আমাদের বিল ছিল তখন কুমিরা ব্যাংকের মধ্যে, ওই ব্যাংকের থাকার কারণে আমাদেরকে প্রতি মাসে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে হতো। এই আসার সময় আমরা যে দুঃখ যাতনা ভোগ করেছি সেটা তো আছেই। এরপরে যখন স্পিডবোট চালু হয়, স্পিডবোট চালু হওয়ার পরে আমরা তো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলার চিন্তা করেছিলাম, কিন্তু হঠাৎ করে স্পিডবোটের ভাড়া যখন 350-400 টাকা হয়ে গেল, তখন আমাদের আর বলার, চেহারার দিকে তাকিয়ে থাকি, ওনাদেরকে বলে আমাদের করার কিছু নাই, এটা উপরের সিদ্ধান্ত, সুতরাং আপনারা পারলে উপরের থেকে এটা জেলা পরিষদ থেকে এটা কমানোর ব্যবস্থা করেন। জেলা পরিষদ যদি কমায় দেয় তাহলে আমরা আপনাদের থেকে ভাড়া কম নিবার চেষ্টা করব। তখন জেলা পরিষদে যোগাযোগ করলাম, জেলা পরিষদ আমাদেরকে সদুত্তর দেন নাই।
যেহেতু আমরা সবসময় যাতায়াত করি, এই জন্য জেলা পরিষদও নক করেছি। তো এখন আমি যেটা মনে করি, এখানে যে এখন আজকে যে তথাকথিত ভিআইপির অবৈধ সুবিধা, এইটা আমি এই লোকগুলোর মাঝখানে আমি পড়েছিলাম, একবার দুইবার পড়ছিলাম। প্রথমবার পড়ছিলাম যেটা আমি বলে ফেলছি, মুসাফরের এক লোক, আর দ্বিতীয়বার যেটা পড়ছিলাম সেটা হলো একসাথে 3-4 জন, এরা সবাই ভিআইপি। এরা কারা? আমি প্রত্যেকে মুখ চিনা চিনি। কেউ অমুক এলাকার সন্ত্রাসী বলবো না, আমি অমুক এলাকার নেতা, নিজেকে নেতা দাবি করে, হ্যাঁ নেতা দাবি করে। সে এই যারা চলে গেছে, ক্ষমতা থেকে যারা চলে গেছেন, তাদের দলীয় লোক হিসাবে নিজেকে পরিচয় বহন করতেন। তাই বললাম যে আপনি যে ভাড়াটা দিচ্ছেন না, সুন্দর করে বললাম, যেহেতু আমার সাথে আমার ছেলে ফেলে আছে কয়েকজন, তা আমার সাথে তর্ক বিতর্ক করবে না, এটা আমার বিশ্বাস আর কি। তো তখন আমি বললাম যে আপনি যে ভাড়াটা দিচ্ছেন না, এটা তো এই ভাড়াটা যেটা দিচ্ছেন না, এটা তো আমার গায়ে পড়তেছে। কেন? আপনি যেটা দিচ্ছেন না, এটা তারা আদায় করে নেবে, তারা এই ভাড়াটা অন্যভাবে আদায় করে নেবে। সুতরাং আমি মনে করি আপনি সচেতন মানুষ হিসেবে যদি দেশের নাগরিক হন এবং দেশের খাদেম হিসেবে নিজেকে মানুষের সামনে উপস্থাপন করতে চান, তাহলে আপনার উচিত এখানে যে ভাড়া নির্ধারণ করা হয় সেই ভাড়াটা দেয়া। এবং আমরা প্রয়োজনে আপনারা যারা এরকম ভিআইপি দাবি করে ভাড়া না দিয়ে যাতায়াত করতে চান, তাহলে আমরা যাদেরকে আমি বললাম যে আমার এক ভাই সচিব, আমি দেখলাম উনি ভাড়া দিয়া স্পিড বোর্ডের টিকিট কিনলেন, তো উনি ভিআইপি হইতে পারলেন না, আপনি ভিআইপি হয়ে গেলেন। যে লোকটা সচিব, যেটা পেট্রো বাংলার চেয়ারম্যান, হ্যাঁ, যে সে লোকটা তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, তার ভাই, তার বোন 7-8 জনের টিকিট করলো আমার সামনে, আমি সহ টিকিট করলাম। তাহলে ওই লোকটা ভিআইপি হলো না, আপনি ভিআইপি হয়ে গেলেন। হাবিজ চেয়ারম্যান আমার সাথে গেল, হাবিজ চেয়ারম্যান ভিআইপি হলো না, সে 33 বছরের চেয়ারম্যান, আপনি ভিআইপি হয়ে গেলেন। তাহলে কিভাবে মানুষ আপনাদের মূল্যায়ন করবে? এই জিনিসটুকুন আমাদের, আপনারা যে আজকে এইটা আয়োজন করছেন, আমি খুব আনন্দিত। আসলে এই কথাগুলো কোনখানে বললে, কিভাবে বললে এটা কার্যকর হবে, প্রয়োজনে আমাদেরকে আপনারা ব্যবহার করবেন, আমরা সেখানে এই কথাগুলো বলবো। তার কারণ হলো সাধারণ মানুষ 5 টাকা কম হলেও সাধারণ মানুষের জন্য এটা কল্যাণকর। 400 টাকা থেকে যখন 300 টাকা করলো, তখন আমরা মনে করলাম যে কিছুটা আমরা স্বস্তি পেলাম। সেটার থেকে যখন এখন 250 টাকা হয়েছে, সে 250 টাকার, হ্যাঁ, আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনাদের একটা স্পিড বোট আসতে যাইতে কত লিটার পেট্রোল লাগে? তখন তারা বলল যে আসতে যাইতে আমাদের 10 থেকে 12 লিটার পেট্রোল লাগে। তো 10 থেকে 12 লিটার পেট্রোলের দাম কত? 200 টাকা নিলে 2400 টাকা। আর আপনারা ভাড়া উঠাচ্ছেন কত? একটা স্পিড বোটে 20 জন নিলে 4,500 টাকা, 4,500-এর অর্ধেক, এই 20-এর অর্ধেক 10, 5,000 টাকা। 250 টাকা করে হলে 5,000 টাকা একটা লোক একটা স্পিড বোট থেকে ভাড়া উঠে। তাহলে আপনাদের খরচ হলো 1200 থেকে 1500 টাকা। তাহলে আমরা 5,000 টাকা ভাড়া নিচ্ছেন, লাভ তো আপনার ডবলের বেশি হচ্ছে। অতএব আপনারা চাইলে মানুষের কল্যাণার্থে আরও ভাড়া কমাতে পারেন, এটা আমাদের দাবি। এটা আপনি আজকে কমাবেন এটা বলছি না, এটা আমাদের দাবি। আমরা যারা যাতায়াত করি, আমরা যারা আসা যাওয়া করি, আমরা বাধ্য হই আপনাদেরকে টাকা দিয়া সন্দ্বীপ পারাপার করতে, সন্দ্বীপ থেকে আসা যাওয়া করতে। অতএব আপনারা মানুষের প্রতি জুলুম করিয়েন না। জুলুমবাজ বেশি দিন টিকে না। তো সেটাই তো আল্লাহ দেখাই দিল। এই কথা আমি মনে করি যে যারা ভিআইপি দাবি করে, তারা অধিকাংশ ওই সমস্ত লোকজন যারা পতিত সরকারের এই পতিত সরকারের পদলেহী লোকগুলাই, এবং তাদের সাথে এখন যোগ দিয়া, আমি এতদিন দূরে ছিলাম, এখন আমি তাদের সাথে যোগ দিয়া নিজেকে শক্তিশালী হিসাবে দাবি করার চিন্তা করতেছি। এই লোকগুলা ভিআইপি দাবি করতেছি।
অন্য কেউ না। অতএব আমরা সন্দ্বীপের সচেতন মানুষ, যেখানে যেখানে বলতে হয় প্রয়োজনে সেইখানে আমরা কথা বলবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সন্দ্বীপ যেহেতু নদী মাতৃক এলাকা, যাতায়াতে যত সতর্কতা অবলম্বন করা হোক না কেন, আমার কথা বলে একটু মনোযোগ সহ শুনেন। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, বিগত সময় হয়েছে, আগামীতে হয়তো পারে। আর এখন যেহেতু গার্ড মুক্ত করে দেওয়া হয়েছে, কোনো ইরেজারদার নাই, খাস কালেকশন নাই। এটা ধন্যবাদ যারা উপদেশ সমাদা ফজল করিমকে, আর আল্লাহর কাছে মন শুকরিয়া জানাই আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার একটা সুযোগ পাইছি আমরা। এখন যেভাবে আমরা উন্মুক্ত মতামত করতে পারেন, বিগত 16 বছরকে একটা লাইকও দেন কোনো একটা কথার ভিতরে সমালোচনা করতে পারে, যে সে বিএপি হোক, যত বড় লোক, আমরা অন্তকে সমালোচনা করতে পারি। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছে, শুক্রিয়া জানাই আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তারপরে এই গার্ডের স্কুলটা আসা যাওয়াতে আমরা এই 13 কিলোমিটার বা 14 কিলোমিটার আসা যাওয়াতে এক ডাউনে কত লিটার পেট্রোল লাগে, এই জিনিসটা কতজন যাত্রী যাচ্ছে, বাঘগুলি বাইরে দিচ্ছে। তার মধ্যে একটা জানতেছি, শুনতেছি 170 টাকা একটা ভাড়া গ্যাজেট আছে। তো আমি একটা প্রস্তাব করছি 170 টাকা ভাড়া হোক, আর যেহেতু এখানে একটা রিক্স আছে, 20 টাকা কল্যাণ চার্জের একটা টাকা তহবিল করা হোক, যেটা একটা নাগরিক সমাজের উদ্যোগ হোক, যাকে উদ্যোগ। যেহেতু যদি মেরিন শিপে যদি একটা স্পোর্ট অ্যাক্সিডেন্ট হয়, 5 জন লোক মারা যায়, কথা বলছেন, তো এই টাকাটা কে দিবে? তখন অন্য আদিল এন্টারপ্রাইজগুলো আমরা কেন দেবো? মারা গেছে মেরিন এন্টারপ্রাইজ, আমরা কেন দেবো? আর কেন রয়েছে, আমরা কেন দেবো? যেহেতু এটা গার্ড বরাদ্দ না, সরকারের কোনো বাজেট নাই, সরকার দিবে কেন দেবো? সরকার যদিও মানবিকভাবে এটা অনেক পরে আসবো। তা আমার যদি প্রত্যেক দিন যদি আমরা সন্দ্বীপ থেকে যদি 700 লোক আসা যাওয়া করে, এবং সিটাং থেকে যদি 700-1400 লোক 20 টাকা করে দিলে আমাদের দৈনিক 28,000 টাকা ইনকাম হয়, মাসে 8,40,000, বছরে 1,40,00,000 টাকা। এখন আমরা একটা শিপ যদি অ্যাক্সিডেন্ট করে 5 জন লোক মারা যায়, আমরা এই কল্যাণ তুলতে টাকাটা দিতে পারতেছে। আমরা সবাই শুকনো উঠবেলা চাই, নামতে চাই, তো এই ড্রেসিং করা দরকার। কে ড্রেসিং করবো এখানে? এই কল্যাণ তহবিল তো ড্রেসিং করা হোক। অনেক লোক সিটাং একটা লাশ মারা গেছে, এমন গরিব, সে লাশটা নিবে, টাকা নাই, এই লাশটা বিনয় হিসেবে বহন করবো, কল্যাণ বলতে টাকাটা দেওয়া হইব। এখন মনে করেন মেরিন সার্ভিসের এমডি সাহেব সন্ধি যাবে, ওনাদের কোম্পানি টাকা খুঁজবে না, ভাড়া খুঁজবে না, ওনাকে 20 টাকা কল্যাণ চার্জ দিতে হবে, সে যেই হোক না কেন। এমপি সাহেব চাইলে ওনাকে 20 টাকা দিতে হবে কল্যাণ চার্জ, ইউনো সাহেব চাইলে দিতে হবে, ওজি সাহেব চাইলে দিতে হবে। তাহলে বিএপি বলে কোনো শব্দ চাইতে না তাকে। আমাকে যদি আপনি বিনয় হিসেবে যান, আমার 20 টাকা আমি পে করতে হবে। তাহলে আমি কতজন লোক যাচ্ছে এখানে একটা হিসাব পাবো বছরে থেকে। বিএপি বলে কোনো শব্দ থাকে না, বিএপি উঠেছে, এটা আসলে বিএপি না। আমরা কিছু লোকের বিএপি হিসেবে ব্যবহার করি। হাঁটা বাজারে ওষুধ কিনতে দেখতাম যে আমরা ওষুধ বেচার জন্য, কথা শুনেন, ওষুধ বেচার জন্য ওরা নিজস্ব কিছু লোক রাখতো। ওরা নিজেরা প্রথম থেকে অ্যাডভান্স টাকা বার করতো, 100 টাকা করে। আসলে ওরা ওদের লোকই, এই বিএপি নেই। এরা বিএপি কেউ নিজেকে বিএপি দিয়ে করে, বিএপি তাকে সৃষ্টি করতে হয়, মানুষ তাকে বিএপি করতে। এরা কি বিএপি নেই, বিএপির নাম ব্যবহার করে, এদেরকে ব্যবহার করে এরা কয়েকজনের বিনা পয়সা যা, আজকে যা, সকালে যা, বিকেল। আমরা মাসে একবার সন্ধ্যে যেতে আমার কষ্ট দিচ্ছে 4-5 টাকা খরচ, এরা সকালে যা, বিকেলে যা, ওরা এতটা কোথায় দিয়ে হইতেছে। যাক, রাতে আমার বিষয়টা বিএপি না, বিএপি বলে কোনো শব্দ থাকবে না এখানে, বিএপিটা উড়াই দিতে দিব। আমরা দেখেন আমার এই প্রস্তাবটা আমরা বিবেচনা করতে পারেন। আর যারা মহিলা এবং বিদেশগামী যাত্রী, গাঁটা আসি কাউন্টারে দেখা যায় 2-3 ঘন্টা দেরি গেছে, উনি টিকিট পাচ্ছে না, ওনার এয়ারপোর্ট ফেল করতে যাইতে পারতেছে মহিলা কাউন্টারের জন্য এবং বিদেশগামীদের জন্য। আবার কিছু লোক আছে সন্দ্বীপ বেড়াইবার জন্য যাইতেছে, কিন্তু সন্দ্বীপ তার বাড়িঘর নাই, যাচ্ছে। ওদের জন্য একটা বিশেষ কাউন্টার করার জন্য আমি যারা আছে, আদিল এন্টারপ্রাইজ হোক, মেরিন সন্দ্বীপ মেরিন, আর কেন সবার কাছে বিনোদ অনুরোধ। এই হলো আমার কথাবার্তা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হাটবসা থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নাজিমুদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দ্বীপ নাগরিক সমাজ উদ্যোগে আজকে সংবাদ সম্মেলনে আজকের সভাপতি জনাব অধ্যক্ষ মুক্তা আজহার খান উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় অতিথিবৃন্দ। আসলে কথা সবগুলো এসে গেছে। সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, বিগত সরকার আমলে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, এখনও চালিয়ে যেতে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমরা চাই সবাই নাগরিক সমাজ যারা আছি, যেহেতু এই তথাকথিত বিএপি যারা আছে, তাদেরকে যেভাবে হোক শিকড় থেকে আমরা উপড়ে ফেলতে হবে। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আর ঐক্যবদ্ধভাবে যদি আমরা থাকতে পারি, তাহলে আমরা এই শিকড়টাকে মূলোৎপাটন করতে পারবো। আমি বিশেষ করে আহ্বান জানাবো, আমরা যারা এখানে যারা সারিতে আছি, অতিথিবৃন্দ, আপনারা চেষ্টা করলে বিভিন্ন জায়গায় আমরা যখন
নাগরিক সমাজের ব্যানারে যখন বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিব, তখন এসব বিএপিরা থাকবে না, এরা বাতাসের সাথে উড়ে চলে যাবে। এই জন্য আহ্বান করবো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেন কাজটা করি। এ বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দীর্ঘদিন এই সন্দীপ নৌঘাট আন্দোলনের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, জনাব খাদেমুল ইসলাম, সিইও সন্দীপ টিভি। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সকলকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকলেই সন্দ্বীপের বাসিন্দা এবং দীর্ঘ 12-14 বছরের বেশি হবে কুমিরা গুপ্তছড়া ঘাটের শোষণ এবং নির্যাতন এবং বৈষম্যের শিকার। বাংলাদেশের সরকার ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে, সরকার বদল হয়, কিন্তু আমাদের সন্দ্বীপের মানুষের দুর্ভাগ্য, সন্দ্বীপের কোনো নৌঘাটের যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ঘটেনি এ পর্যন্ত। তারই ধারাবাহিকতায় আমরা এভাবে কষ্ট করে আসছি, আন্দোলন করে আসছি। আপনাদেরকে কয়েকটি বিষয়, আমি পিছনে যাব না, যারা আলোচনা করছেন গত 1-2 মাসে যে কয়েকটি কার্যকর হয়েছে সেই বিষয়গুলো একটু উপস্থাপন করতেছি। ঘাটের 2টি জটিলতা ছিল, একটি হচ্ছে জেলা পরিষদ চট্টগ্রাম, অন্যটি হচ্ছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ জেলা পরিষদ থেকে 45 লক্ষ টাকা প্রতি বছর রাজস্ব পেত। সেটি আমার শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই জানেন, উনি এই বিষয়ে অবগত আছেন। এই 45 লক্ষ টাকা এভাবে প্রতি বছর দিত। কেন দিতে হতো জেলা পরিষদকে? আমরা যে একটা জেটি ব্যবহার করছি, আমরা যে তাদের একটা অফিস ব্যবহার করছি, এই কারণেই এই দেওয়াটা 15 সাল কি 16 সাল পর্যন্ত ছিল। এরপর সালাম সাহেব, যিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উত্তর জেলার প্রভাবশালী আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি মিটিংয়ে টেবিল থাপড়িয়ে ওই বিষয়টা স্টপ করে দিয়েছেন। ওই 45 লক্ষ টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদের পক্ষ থেকে। এর পরপরই 2017 সালে সন্দ্বীপে আরেকটি জেটির কাজ হয়েছে, আপনারা জানেন, নতুন আরেকটি যেটি সব মিলিয়ে বাজেট সহ 52 কোটি টাকায় যেটি। এখন বিএডব্লিউটিএ বলছে আমি যদি 45 লক্ষ টাকা করে পাই তাহলে 104 বছরের বেশি সময় লাগবে, তাই না? আমার যদি হিসাব ভুল না হয় 52 কোটি টাকা উঠতে 104 বছর লাগবে। আমি কেন তোমাদের থেকে 45 লক্ষ টাকা করে টোল আদায় করব? আমি সরাসরি এখানে ইজারাদার নিয়োগ দিব। সালাম সাহেব মিটিংগুলো অসমাপ্ত রেখে সবসময় বের হয়ে যেতেন। এই কারণেই 15 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত বিএডব্লিউটিএ কোনো ধরনের রাজস্ব পায়নি জেলা পরিষদ থেকে। সর্বশেষ এই সরকার পরিবর্তনের আগেই গত বছরের জুন থেকেই বিএডব্লিউটিএ নতুন ইজারাদার দিয়েছে, একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে আমাদের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা কৌশলে তাদের যে গ্যাং ছিল, আনোয়ার হোসেনের পার্টনার, তাকে জগলুল হাসান নয়ন ওনাকে বিএডব্লিউটির ইজারা দিয়ে দিয়েছেন 60 লক্ষ টাকায়। তার সাথে ট্যাক্স মূসক যুক্ত হয়ে 70-75 লক্ষ টাকা। আমি একটু সময় নিচ্ছি সকলকে, সরি। আসলে এই 75 লক্ষ টাকা দিয়ে উনি মূলত বিআইডব্লিউটির ইজারা নিচ্ছেন। তাহলে জেলা পরিষদের ইজারাদার একজন, বিআইডব্লিউটির ইজারাদার আর একজন, দুটি অংশ এখানে। এখন জেলা পরিষদের যে ইজারাদার সেটি সাবেক আনোয়ার ভাই যিনি ছিলেন, উনি পদ পরিবর্তনের পর পর্যন্ত ছিলেন। উনি ছিলেন একদিনের খাস কালেক্টর। আমার শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই সহ আজাদ ভাই সকলেই জানেন। উনি ক্ষমতার দাপট দেখিয়ে কৌশলে সিন্ডিকেট করে একদিনের খাস কালেক্টরকে উনি এই 24 সালের পদ পরিবর্তন পর্যন্ত নিয়ে আসছেন। যেখানে যেখানে যাকে যাকে দিতে হয় দিতে হয়েছে, উনি ম্যানেজ করছে। এখন সর্বশেষ কী হলো, এই জেলা পরিষদকে আমরা কোনোভাবে বিদায় করতে পারতেছি না। আমরা যখনই আন্দোলন করি আমরা এসে ঠেকে যাই জেলা পরিষদের কারণে। আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন, সকলেরই নয়নমণি সন্দ্বীপের ধ্রুবতারা আমরা এখন যাকে বলতে চাই, আমাদের শ্রদ্ধেয় ফায়জুল কবির স্যার। উনি যেদিন থেকে দায়িত্ব পেয়েছেন সেদিন উনি বিএডব্লিউটি এর সচিব এবং বিএডব্লিউটি এর চেয়ারম্যানকে ওনার মন্ত্রণালয়ের সামনে এনে বসে রাখছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করতেছেন আপনারা সন্দীপ চিনেন? ওনারা তো মানে হতভম্ব যে এই মানুষ দায়িত্ব এখনও গ্রহণ করছে কালকে রাতে, আমাদেরকে এখন জিজ্ঞেস করতে সন্দীপ চিনেন কিনা। যাই হোক, উনি গত সপ্তাহে যেটা ঘটছে, এখানে একজন নষ্ট মানুষ ছিলেন প্রশাসনের ক্যাডার লেভেলের, যিনি হচ্ছেন সাব্বির ইকবাল। আমার এখনও একটা কথা বললে আমার গায়ে মানে লোম খাড়ায় যায়। আমি তাকে একটা ছবি দেখালাম যে স্যার দেখেন, গরু এবং মানুষ একই বোটে কাছিয়াপাড় ঘাট থেকে গরু এবং মানুষকে নিয়েছে। আমি তাকে দুঃখ করে দেখাচ্ছি যে দেখেন গরু আর মানুষ
আপনি গরুর বুটে গরু দেন, আমার কোনো আপত্তি নেই, মানুষের বুটে মানুষকে দেন। ও পশু, আমি মানুষ, তাহলে আমার সাথে পশুর বৈষম্যটা থাকতে হবে না? উনি আমাকে উত্তর দিলেন কি, আপনার দ্বীপের মানুষ, এর থেকে বেশি আর কি আশা করেন? আমার ইচ্ছে করছে তাকে জুতা খুলে একটা পিটা দিতে, সরি টু সে, আমি আপনাদের সামনে। সে কিভাবে এত বড় দুঃসাহস করে যে গরুর সাথে আমরা যেতে হবে, আমরা নাকি গরু? ফায়জুল কবির স্যারের মাধ্যমে সেই নষ্ট কিটকে জেলা পরিষদ থেকে ওএসডি করা হয়েছিল। তবে সে কৌশলে আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভাগীয় কমিশনার আন্ডারে উপসচিব হিসেবে কালকে চলে আসছেন। আমি ছোট ভাই মাহমুদের একটা নিউজ করাতে দেখছি। যাই হোক, এই মুহূর্তে গত পরশুদিন জেলা পরিষদের যে 92,500 টাকার যে টোল ছিল, ফজল কবির স্যার সে টোল নেওয়াটাও বন্ধ করে দিয়েছেন। ওরা বারবারই উদাহরণ দিত যে আমি জেলা পরিষদকে 1 লক্ষ টাকা দিই, আমি কেমনে আপনার হুন্ডাইটা 100 টাকা পার করবো? আপনারা যারা বাইক চালান, একটা মোটরসাইকেল সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আনতে এবং নিতে এক ডাউনেই 1500 টাকা নেয়। লেবার উঠাবে আবার নামাবে আরও 300 টাকা, 1800 টাকা একটা শুধু মোটরসাইকেলের প্রতি খরচ হয়। 1 টন রড 1700 টাকা, 1 বস্তা চাল 35 টাকা। সম্ভব এভাবে বাংলাদেশের ইতিহাসে বিমানের খরচ হতে এত বেশি নেই। এখন আমাদেরকে আন্দোলন করতে হবে কি জন্য? জেলা পরিষদ এই ঘাটে নেই, তাদের যে টোল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতদিন উদাহরণ দিত যে 92,500 টাকা দিই আমি এই সেবা দিতে পারবো না আপনাদেরকে, আমি অনেক বড় বেশি টাকা দিতে হয়। এখানে আনোয়ার ভাইয়ের যে ইজারা ছিল সেটি সর্বশেষ পট পরিবর্তনের পরে সীতাকুণ্ডের প্রভাবশালী বিএনপি নেতা জনাব আসলাম চৌধুরীর ভাতিজা জনাব আদিল চৌধুরীকে ওনারা সিস্টেমে, মানে তেলার মাথায় তেল দেয়, একটা কথা আছে না, ওই তেলের মাথায় তেল দিয়ে ওনারা সিস্টেমে ওটা কি নিয়ে ফেলছে। আদিল এন্টারপ্রাইজ বিআইডব্লিউটি ভবন, সেখানে কত বড় দুঃসাহস দেখেন। গত পরশুদিন বা তার 1-2 দিন আগে আদিল এন্টারপ্রাইজের সাইনবোর্ড লাগানো, বিআইডব্লিউটি এবং বাংলাদেশ নৌবহন কর্তৃপক্ষ, সেখানে জেলা পরিষদের আদিল এন্টারপ্রাইজ সাইনবোর্ড লাগানো। সর্বশেষ ওর যখন চলে যাচ্ছিল, তার ইজারা বাতিল হয়ে যাবে, বিআইডব্লিউটি তো অফিসিয়ালি ওদের কিছু লোক থাকে টাকা খাওয়াইয়া, ওরা ফোন দিছে আপনি তাড়াতাড়ি এটা নামান। এটা উপদেষ্টা মহোদয়ের কাছে চলে গেছে, আমাদের বিআইডব্লিউটি চেয়ারম্যানের কাছে চলে গেছে, এই ভবন আমাদের, এই ভবনে আপনি কেমন দুঃসাহস করেন এটা লাগানোর জন্য? সাথে সাথে সে সেগুলো নামায় ফেলছে। কিন্তু ওই যে ঘাটে একটা তেলের কন্টেনার আছে, আপনারা খেয়াল করছেন হয়তো, তেলের কন্টেনারে সেটা লাগানো ছিল। তার পাশে আরেকটা ভবন আছে, সেটাও কিনে ফেলছে। রাজা কাশ্মীর একটা হোটেল ছিল, ভাড়া দিয়েছিল পরশমণি, উঠতে উঁচার দিকে হাতের বাম পাশে একটা বিল্ডিং, 1 কোটি টাকা খরচ করে গত সপ্তাহে সে সেটা রেজিস্ট্রি করে নিছে। তাদের কাছে কতশো কোটি টাকা আছে আমি নিজেও জানবো না। এখানে সবাই সৎপথে ইনকাম করে, আমরা একটা ভালো শার্ট প্যান্ট কিনতে 3 বার যাচাই করি, আর তারা আজকে এই ড্রেস, কালকে এই ড্রেস, আজকে প্লেনে চলে, কালকে ওইখানে যায়। কারণ কি? তাদের কাছে অবৈধ টাকার খনি রয়েছে। আমি আপনাদেরকে এটুকু বলে শেষ করবো, ঘাট এখন দস্যুমুক্ত হচ্ছে, ঘাট এখন জেলা পরিষদ মুক্ত হয়েছে, এখন চলবে বিআইডব্লিউটি এর অধীনে, ন্যায্য মূল্যে ভাড়া দিবে। আপনারা এটা প্রতিহত করবেন। আর একাধিক ইজারাদার, কেন সন্দীপ মেরিন সার্ভিস শুধু এখানে একা আসবে? সন্দীপের এরকম অনেকে আছেন, যেমন মোশারফ ভাইয়ের একটা গাড়ি আছে, মাহমুদের একটা বাইক আছে, তো মাহমুদের একটা স্পিডবোট থাকবে না কেন? হাওড় অঞ্চলে আমি যদি যাই, হাওড় অঞ্চলে আমি যেটি জানি প্রত্যেকটা ঘরের সামনে একটা নৌকা বাঁধা থাকে, যদি আমার ভুল না হয়ে থাকে না? কেন থাকে? সে ওই বর্ষাকালীন সময় নৌকা ব্যবহার করে তাকে ট্রান্সপোর্ট করতে। তো আমার একটা স্পিডবোট ব্যক্তিগত থাকবে, মোশারফ ভাই যখন ক্যাপাবিলিটি থাকবে, মোশারফ ভাই এমবি মোশারফ হোসেন লেখা থাকবে এই স্পিডবোটে, উনি ওনার সপরিবার এটাতে যাতায়াত করবে, ওনার আত্মীয়স্বজন এটাতে যাতায়াত করবে, শুধু নিজস্ব অল্প টোল দিয়ে। সরকার নির্ধারিত টোল 10 টাকা যাত্রীপ্রতি, সরকার নির্ধারিত টোল যাত্রীপ্রতি 10 টাকা। আর স্পিডবোট যখন ভিড়বে, এটাকে বলা হয় ওদের ভাষায় বাতিং, যখন বাতিং করবে প্রতি 15 জন যাত্রীর জন্য 75 টাকা পাবেন। এখন যে যুক্তিতে নয়নেরা সন্দীপ মেরিন সার্ভিসকে অ্যাক্সেস দিচ্ছে না, সে বলতেছে আমি ইজারাদার, এই ঘাটের মালিক আমি, এখানে আমার বোট ছাড়া কিছু চলবে না। তোমাকে তো বোটের মালিক বানায় নাই, তুমি হচ্ছেন খাস কালেক্টর। বাংলাদেশের সবগুলো হাট ঘাট সবখানে খাস কালেক্টর আছে। সে কি নিবে? মোশারফ ভাই এন্ট্রি করছে, মোশারফ ভাই থেকে 10 টাকা নিবে, আঙ্কেল এন্ট্রি করছে, আঙ্কেল থেকে 10 টাকা নিবে। তো এই 10 টাকা নেওয়াটা একটু কষ্ট, এভাবে না নিয়ে টিকিটের সাথে সে 10 টাকা নিয়ে নিতে পারে। আর যখন মাহমুদের বোটটা ভিড়বে, মাহমুদের বোট থেকে 75 টাকা আদায় করবে, সে শুধুমাত্র ওইটার মালিক। কিন্তু আমরা সিস্টেমগত কারণে ওরা আমাদেরকে কুক্ষিগত করে রাখছে। আপনারা এই ফেসবুকে এগুলো সমালোচনা করুন। এই যে দস্যু, সে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লেবাস নিয়ে চলছে, এখন আওয়ামী লীগ ছাড়া সে আরেকটা পক্ষ নিয়ে চলছে। ঘাটের আন্দোলন আমরা যারা কথা বলছি, সক্রিয় ছিলাম, আমরা আওয়ামী লীগ আমলে কথা বলছি, তাদেরকে ভয় করে নেই।
এখনও সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ভবিষ্যতে আরও একটি অন্য সরকার আসবে, আমাদের আন্দোলন থামবে না। যারাই অন্যায় করবে, যদি সন্দীপ মেরিন সার্ভিস আমাদের যাত্রী নিয়ে হয়রানি করে, যদি সন্দীপ মেরিন সার্ভিস যাত্রী সমস্যা করে, আমরা সন্দীপ মেরিন সার্ভিসের জন্য কথা বলবো, সেটা সন্দীপের হোক, যার হোক, এখানে যারাই নেতৃত্ব দেখ, যদি অনিয়ম হয় আমরা কথা বলবো। আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি একটু সময় নিলাম, দুঃখ প্রকাশ করছি সকলের কাছে। আপনারা আমার সিনিয়ররা আছেন, বক্তব্য দিবেন, তবে আপনারা এখন উদ্যোগী হন প্লিজ। আপনারা আর বসে থাকবেন না করে, একটা গ্রুপ করে, একটা কোম্পানি করে, 2-1 জন করে করে এখানে ভোট নামান, যে কোনো ভোট। এখানে মালে ভোট চলতে পারবে, এখানে সার্ভিস ভোট চলতে পারবে, এখানে লাল ভোট চলতে পারবে, এখানে স্পিড ভোট চলতে পারবে, কোনো বাধা নেই। এখন একটা চক্র আপনাদেরকে এখানে চক্রের ভিতরে ঘুরাচ্ছে, আপনারা বুঝতেছেন না। এই যে সিস্টেম বলছে আমি, এই সিস্টেমই আপনারা এগিয়ে আসুন। এখন উন্মুক্ত বাংলাদেশের এই ঘাট কেন এভাবে সিন্ডিকেটের হাতে থাকবে? কোনো ঘাট তো এভাবে নেই। আপনারা ঢাকা সদরঘাটে যান, দাউদকান্দি সহ কক্সবাজার রুটে যান, সবই একই অবস্থা। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসলে সকল সিন্ডিকেট ভেঙে যাবে। আজকে আপনারা জানেন, কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামী একটা বিবৃতি দিয়েছেন যে আমাদের সন্দীপের আলাউদ্দিন শিকদার যিনি আছেন, উনি জামাতের উত্তর জেলার আমির, উনি নিজে প্যাডে একটা বিবৃতি দিয়েছেন। এবং সোশ্যাল মিডিয়ার দেখে আমাদের যার নাম আসছেন জনাব আসলাম চৌধুরী, উনিও এগুলোর সাথে জড়িত নিয়ে একটা বিবৃতি দিয়েছেন। তিনি 17 তারিখের পরে সন্দীপবাসীর সাথে বিষয়গুলো খোলাসা করবেন। আমি ধন্যবাদ জানাই এই দুটি রাজনৈতিক দলের প্রধান এভাবে আলোচনা করছেন। আমার কথা হচ্ছে, যে কাউকে যদি কেউ ব্যবহার করে, আপনারা তা তুলে ধরতে হবে, মানুষের কাছে স্পষ্ট হবে। ধন্যবাদ সবাইকে, আমাকে এতক্ষণ বক্তব্য দেওয়ার জন্য অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কোনো অ্যাড্রেসিং না করে মূল কথায় ফিরে যাই। সন্দীপ নাগরিক সমাজের উদ্যোগে আজকে সাংবাদিক সম্মেলন যে উদ্দেশ্যে করা হয়েছে, যে তথাকথিত ভিআইপিদের মানে এদের সুবিধা বন্ধের ব্যাপারে, আসলে এখন মাগরিব আজান দিয়েছে, তবু আমি 1 মিনিটের মতো কথা শেষ করব। আমরা বিগত দিনে সন্দীপের নৈরাজ্য, সন্দীপের দুর্ভোগ, ভাড়া সংক্রান্ত জটিলতা, এগুলি নিয়ে আন্দোলন কিন্তু চলমান বিভিন্ন প্রক্রিয়ায়। ইতিমধ্যে বিগত 10-15 বছর আমরা এই খাদেম ভাই, এই আজাদ ভাই, আমার শ্রদ্ধেয় মোশারফ ভাই, আমার শ্রদ্ধেয় আসলাম ভাই, বাবুল ভাই, এই প্রফেসর শামসুল কবির শামীম সহ এখানে আনুষঙ্গিক প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন সময় কিন্তু আমার লার্নেড সিনিয়র মাহবুদুর রহমান মিল্লাত ভাই, সবার সাথে এই যে সন্দীপের এই জনদুর্ভোগ নিয়ে আমাদের কিন্তু এটার শেষ নাই। এখন শেষ পর্যন্ত কথা আসছে যে আমাদের এখানে ভাড়া, এখন এটা উদ্দেশ্যটা হলো আমাদের ভাড়াটাকে যত বেশি একটু রিডিউসিং করা যায়, একটু কমানো যায়, মানুষের সুবিধাটা যে একটু বাড়ানো যায়, সেটা উদ্দেশ্যটা হলো যে এখানে নাকি আজাদ ভাই যেটা একটা তথ্য দিলেন, আজকে সকালে ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। আমি কি কন্টিনিউ করব? শেষ করে দিই। আপনার যেটা বললেন যে এখানে দৈনিক নাকি মিনিমাম 200 লোক বিনা পয়সায় আসা যাওয়া করে। এখন কিসের ব্যানারে তারা নাকি ভিআইপি? আমি বুঝি না ভিআইপির ক্লারিফিকেশন কি, ভিআইপির ডেফিনেশন কি, কে কাকে ভিআইপি মনে করে, কারা এখানে আছে, এটা কি সরকারের কি প্রশাসনের লোক, নাকি কেউ রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন রকম মানে তাকে সাইনবোর্ড ব্যবহার করে তারা নাকি এই সুবিধাগুলো নেয়। ওই 200 জনের প্রেক্ষাপটটা এটা আমাদের অন্যদের উপরে চাপাই দেয়, এই কারণে নাকি এটা ভাড়াটা কমানো যাচ্ছে না। তো এখন যেহেতু আমাদের একটা সুযোগ আসছে, দেশের একটা পট পরিবর্তন, মানুষের কনস্ট্রাকটিভ কথা বলার একটা সুযোগ এসেছে আমাদেরকে সবাইকে সোচ্চার, আমরা আগেও ছিলাম, আমরা বর্তমানে যেরকম আছি ভবিষ্যতে থাকবো। বিশেষ করে আমরা যারা এখানে আসি, এখানের মধ্যে প্রত্যেককে এমন কোনো প্রোগ্রাম নাই যে আমি দেখি না সন্দীপ সংক্রান্তে যে কোনো বৈঠকে এই লোকগুলিকে পাওয়া যায়। তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক নয়, কিন্তু অন্তর দিয়ে সন্দীপকে ভালোবাসেন, মানুষের কল্যাণে কাজ করেন। এটা হলো সবচেয়ে বড় আমাদের বড় পাওনা। তা আমি আশা করব যেই উদ্দেশ্য নিয়ে আজকের এই প্রোগ্রামটা, সাংবাদিক সম্মেলনটা, সেটা আমরা যারা আছি আমরা এটা মিডিয়াতে প্রচার করব। আর আমাদের সবচেয়ে গৌরবের বিষয়টা হলো আমাদের যিনি শ্রদ্ধেয় ফজলুল করিম মহোদয়, উনি তো আসলে আন্তরিকভাবে, এত আন্তরিক যেটা আমি আপনারা কল্পনা করতে পারি না। কারণ উনি কিন্তু আমরা কথা বলার আগে উনি অনেক কিছু এই সন্দীপকে নিয়ে ভাবেন। এই ভাবনাটাকে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, এমন আর এই ভাবনাটাকে যাতে আমরা আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেই আবেদন জানিয়ে সবারকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সন্দীপের অতি গুরুত্বপূর্ণ এবং সন্দীপের জনগণের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে যারা সম্মানিত বক্তা ছিলেন ওনারা বিভিন্ন ইস্যুতে কথা বলে গিয়েছেন, আমি সেই সব ইস্যুতে যাব না। আমি একটা বিষয় যেটা এখানে ব্যানারে লেখা আছে ভিআইপি, আসলে ভিআইপির মিনিংটা আমরা সবাই জানি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, কিন্তু সন্দীপের ক্ষেত্রে ভিআইপির অর্থটা হচ্ছে ভিন্ন। সন্দীপে ভিআইপি বলতে হচ্ছে যারা
দেখা যায় যে কোনো নেতার পাতি নেতা বা হচ্ছে ঘাট থেকে অবৈধভাবে যারা সুবিধা গ্রহণ করে, ভিআইপির অর্থ হচ্ছে যারা টিকিটের মূল্য পরিশোধ না করে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে টিকিটের মূল্য পরিশোধ না করে এই প্রার্থীগুলো তারা হচ্ছে সন্দ্বীপের ভিআইপি। তো সন্দ্বীপের ক্ষেত্রে তাহলে ভিআইপির মিনিংটা হচ্ছে ভিন্ন। এখন আমরা সফলতার দ্বার প্রান্তে, বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সন্দ্বীপের একজন সূর্য সন্তান, যিনি আমাদের মাননীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এখন, তার একান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় সন্দ্বীপের নৌঘাটকে উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত করার পর এখন একাধিক যারা ইজারাদার বলবো না ওনাদেরকে, একাধিক যারা সন্দ্বীপের মানুষকে সেবা দিতে চাচ্ছেন, স্পিড বোট সেবা বা বোট সেবা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি যৌথ বা একক মালিকানায় সন্দ্বীপের মানুষকে সেই সেবাটা দিতে পারবেন। তাহলে আমরা এখন একদম সফলতার দ্বার প্রান্তে। আমরা এখন আমাদের প্রত্যাশা অনুযায়ী সেবা চাই, সাথে সাথে হচ্ছে ন্যায্য ভাড়া। যদিও 13ই মার্চ 2022 সালে বিআইডব্লিউটিএ কর্তৃক ভাড়া নির্ধারণ করা হয়েছে 170 টাকা, কিন্তু সময়ের পরিবর্তনে তেলের মূল্য বৃদ্ধি বা আনুষঙ্গিক খরচ সহ বর্তমানে ভাড়া কত হতে পারে সেই সম্পর্কে আমরা যারা বর্তমানে ঘাটে স্পিডবোট পরিচালনা করবেন তাদের কাছ থেকে সুস্পষ্ট বিবৃতি চাই যে ভাড়া মূল্য তারা এত করবে। আমরা এটা প্রত্যাশা করি। কেন প্রত্যাশা করি? যে আমরা নাগরিক হিসাবে প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদেরকে যারা ঘাটে সেবা দিবেন তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সেবা পাব। এই প্রত্যাশাটা খুবই অমূলক, কোনো কিছু না। এটা প্রত্যেক সন্দ্বীপিয়ান হিসাবে প্রত্যেক মানুষ এই দাবিটা করে যে অন্তত আমাদেরকে যাত্রী হয়রানি করবে না দীর্ঘক্ষণ। যখন একাধিক ইজারাদার হবে তখন হচ্ছে আমি আমার পছন্দ মতো যে কোম্পানিকে আমি পছন্দ করব, যে আমাকে সর্বোচ্চ সেবা দিবে, যে আমাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ছাড়া টিকিট দিবেন, আমি তার পরিবহনে করে আমি পারাপার হব। সেই ক্ষেত্রে কোম্পানিগুলো যাতে লাভ করে ওখানে টিকতে পারে, পাশাপাশি এতদিন আমাদেরকে যেভাবে জিম্মি করে টাকা আদায় করা হতো সেটা থেকেও যাতে আমরা মুক্তি পাই। এই তিনটা জিনিস মাথায় রেখে আমাদেরকে যারা আগামীতে স্বপ্ন দেখাচ্ছেন উন্মুক্ত নৌঘাটে সর্বোচ্চ সেবা দিবেন এবং হচ্ছে হয়রানি বন্ধ করবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় আজ 10 থেকে 12 বছর একসাথে আন্দোলন করে আসছেন, তারাও নতুন নতুন স্পিডবোট নিয়ে আসতেছেন। এই জন্য আমরা আশার আলো দেখি। আমরা আসলে কোনো পক্ষে না, কোনো পক্ষের বিপক্ষে না। আমরা হচ্ছে চাই উন্মুক্ত নৌঘাটে অন্তত হয়রানি ছাড়া ন্যায্য এবং যুক্তিযুক্ত ভাড়ায় আমরা সন্দ্বীপে কুমিরা থেকে সন্দ্বীপ যাতায়াত করতে চাই। সেই ক্ষেত্রে যারা বাধা হবে, রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সুবিধাভোগী মহল, সেক্ষেত্রে আমরা সন্দ্বীপের সচেতন নাগরিক হিসাবে আমাদের অবস্থানে থেকে ইতিপূর্বেও আমরা প্রতিবাদ করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করব ইনশাল্লাহ। আমরা সন্দ্বীপ লয়ার সোসাইটি চট্টগ্রামের পক্ষ থেকে ন্যায্য ভাড়ার দাবিতে এবং যাত্রী হয়রানি বন্ধ সহ উন্মুক্ত নৌপথের দাবিতে আগামী রোববার বিকাল 3 ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটা আমরা কর্মসূচি দিয়েছি, মানববন্ধন। এখানে আপনাদের সবার দাওয়াত রইল। আশা করি সবাই উপস্থিত থাকবেন। সন্দ্বীপ লয়ার সোসাইটি বলেছি, সন্দ্বীপ লয়ার সোসাইটি চট্টগ্রামের পক্ষ থেকে। হ্যাঁ জি। আর ওই দিন হয়তো আমরা আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিতে পারবো। ওই দিন আমাদের ওই ঘাটে ইতিপূর্বে যে 9 জন যাত্রী ছিলেন যারা তৎকালীন তাদের মামলায় গ্রেপ্তার হয়েছিল, তাদের মামলার বিচার শেষ করে ওই দিন রায় ঘোষণা করা হবে এবং আমরা খালাস পাবো সেই বিশ্বাসটা আমরা রাখি, সেই আস্থাটা আমরা রাখি। তো সেই মহেন্দ্রক্ষণে আপনারাও আমাদের সাথে যোগ দিবেন এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালাম। সময়টা বিকাল 3টায়। আচ্ছা, আসলাম পদ্ধতিটাকে বিবৃতি দিছে। হ্যাঁ, আপনি একটু পরে দিবেন না নাকি? না আমি ঠিক আছে। আমাদের সাবেক সাধারণ। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমার নাম মোহাম্মদ শাহ আলম। সাধারণ সম্পাদক সঙ্গে আসছিলেন 90। আমি 90 সাধারণ সম্পাদক, কিন্তু 80 সাল থেকে আমি সঙ্গীতের সাথে জড়িত, এবং 16 সালে কিবির সাহেবদেরকে নির্বাচিত করার পরে ওপেন আমি বলছি আমি আর ইয়েতে সমাজকর্ম থাকবো না। তারপরে চলে গেলাম। আমার তখন আমি ব্যাংকে চাকরি হতে সন্দীপ ব্রাঞ্চ আমি নিয়ে গেছি, 2 বছর ওখানে ছিলাম সন্দীপ ব্রাঞ্চে, 12-13। তা আমি এই রোববারে সকালে ভোরে ফজর নামাজ পড়ে রওনা করতাম, 9টা 9:30 এখন পুষতাম। আবার বৃহস্পতিবারে 4টে দিয়ে ব্যাংক বন্ধ করি চলে এসে স্পিড হয়ে জ্বর তুফানের মধ্যে প্রায় সময় আসা যাওয়া করছি। তখন এত ঝামেলা ছিল না। অনেক সময় আমি ওই বাউরির ওখানে চলে যেতাম, ঘাটের ওই টিকিট কাউন্টার ছিল, রোবেল টেলিফোন করতাম, রোবেল কী অবস্থা, স্যার আয়ের আমরা টিকিট যাইতাম। তো এখন কিন্তু আমি 17 সালে ব্রেন স্ট্রোক করে পড়ে গেলাম। এরপর আর তেমন যাওয়া আসা নাই, এবং মাঝখান থেকে রাজা মিয়ার আন্দোলন দৌড়ানো হলো, রাজা মিয়া চলে গেল বাউরিয়া, এবং সেটাকে চালু করার জন্য বহুত চেষ্টা। আমি ওখান দিয়ে যাওয়া আসা করতাম, কেন এইখান দিয়ে জামিলা বিভিন্ন রকম ইয়ের কারণে। তো গত বছর আমি সন্দীপ গেলাম ওই আমার একটা কাজে মানে মুক্তিযোদ্ধা হিসাবে ওই নিবন্ধন করার জন্য। তো আমার টিকিট দিয়ে দিছে। আমি যখন দাঁড়াইছি বললাম আমি তো অসুস্থ মানুষ, বসেন, টিকিট দিয়ে দিয়েছে। আসার সময় আমার শ্বাস ছিল, মুক্তিযোদ্ধা যখন দেওয়া হয়েছে, কার্ড দেওয়া দিয়ে দিছে। তা এখন কত হলো যে মুস্তাফির রহমান আমলও দেখছি, তখন ফিরোজ কন্ট্রাক্টর আরও কয়েকজন কন্ট্রাক্টর করতে, কিন্তু বিএনপি অনেকে ওই ফিরোজের লোকে বসে থাকি দেখি ব্যবসা করছে। আবার এই মাহমুদুর মিতার সময় সুমন রাস্তার কাজ করতেছে, এর সাথে আবার অনেকে বিএনপির ব্যবসা করছে। অর্থাৎ সরো মারছো তো ভাই, বাঘের বেলা তখন আর পার্টি নাই, তখন এরা সুন্দর ব্যবসা করতেছে। এখন আপনারা যে কথাটা বলতেছেন বিএপি, এই বিএপি ওগুলা, এবং আমি জানি, যতটুকু জানি এটা সত্য মিথ্যা না। সন্দীপের সব দলের লোকের কাছে প্যাকেট যাইতো, সন্দীপের সব নেতার কাছে প্যাকেট যাইতো, এবং আনোয়ার এত শক্ত হয়েছে কারণ সবাই সে মাসিক একটা দিত। তারপরে যখন মেয়র নাসির যখন নির্বাচিত হলো, আমরা সন্দীপবাসীর পক্ষ থেকে আমরা করলাম দৌড়ে করে সমর্থন দেওয়ার জন্য। আমার সামনে মিতা আনার কাছে তুমি 50,000 টাকা দিবা, তো আনার যদি 50,000 টাকা দেয়, তুই টাকাটা এরকম আরও দিতেও না, টাকাটা করতে আদায় করবে। এখন বিএপি করছেন, বিএপি এই বিএপিগুলো বন্ধ না হলে তো হবে না। দিয়েছে ওই মেয়র নাসিরের অনুষ্ঠানের জন্য কয়েক লক্ষ টাকা খরচ গেছে, আনোয়ার জি 50,000, এটা আমার চোখের সামনে। তারপর আমরা ইন্দি আর একটা গার্ড চালু করছিলাম ওই হইলেতলি এখান দিয়ে, রাসমণি মশাফা আছে, আমাদের আরও অনেকে আমিও ছিলাম, এবং সে হয়ে গেছিলো। কিন্তু সেখানে মিথ্যার কারণে মিটারে বলে ডিউ লেটার দেওয়ার জন্য নাসির পর্যন্ত গেছে, সেখানে তার ইঞ্জিনিয়ার নিয়ে দিয়েছে, এর ওটা ঠিক করে দিবে, ওই করে সেই করে চালু হয়ে যাইতেছে। এবং ফিরিজ কন্ট্রাক্টর সহ আমরা গেছি ও নদীর ওই কর্ণবুলির ওখানে 120 তো একটা ইঞ্জিন চালিত, এটা ওভার কাপের মতো আর কি, ওভার কাপ না, এটা ইঞ্জিন চালিত, এটা এসি, এবং এটা ডুববে না, কিন্তু ওভার কাপড়ের মতো নেই না, ওভার কাপ তো উভয়চর, এটা উভয়চরের নদী চলবে, কিন্তু পানি ঢুকবে না, একেবারে টাইট টাইট, হ্যাঁ কাভার করা। আমরা যাই দেখে আসছি, কিন্তু মিতার কারণ এটা হয় নাই, হয় না মানে মিতাকে ডিউ লেটার দেওয়ার বলছে, সে একটা চিঠি দিয়েছে, কিন্তু ও গুপ্তধরা কুমিরা ঘাটের গুপ্তধরা ঘাটের কুমিরা ল্যান্ডিং করার পারমিশন দেয় নেই। না দেওয়ার কারণে একদিন আমি মিটারে বললাম যে এই ঘাটটা 1 নম্বর হবে ফুলেতুলিটা, 2 নম্বর হবে কুমিরা ঘাট, 3 নম্বর হবে ওই বাঁশবাড়িটা। আঙ্কেল এটা দরকার আছে। আরে কি বলেন আপনি, কি বলেন আপনি, কিছু বুঝেন? এটা 1 নম্বর ঘাট হয়ে যায়, কিন্তু হাঁটি হাঁটি চলে যেতে পারবে, এটাও আপনারা চেষ্টা করতে পারেন। আমি সাহেবকে বলছি, এটার উদ্যোক্তা ছিল আমরা সন্দীপবাসী, ডাক্তার রফিক সহ সাংবাদিক সালন মন্টন, আমরা অনেকে জড়িত ছিলাম, এটাও চালু করতে পারেন। আর আমার আরেকটা প্রস্তাব হলো, আপনারা মেরিন সার্ভিস যেটা
এদের সাথে বসেন, এই নাগরিক কমিটি এদের সাথে বসি কী কী সমস্যা এগুলো তুলে ধরেন, এবং যদি পারেন প্রতি সপ্তাহে একবার ঘুরিয়ে আসেন বিএপি কারা কারা এখান থেকে এবং সন্দীপ থেকে এগুলো চিহ্নিত করেন, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ না করলে ওরাও চালাতে পারবে না। কারণ আমি জানি জেলা পরিষদের যখন আনোয়ার বিভিন্নখানে দিতে হয়েছে, দেওয়ার কারণে আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা কইতে পারি না, এই বিষয়ে দুইটা পার্টিকে দিতে হয়েছে টাকা। না বিএপি না, আমি বলছি আগের কথা, আনোয়ারে প্যাকেট দিত, ওখানে দিত, এখানে দিত। না না, আমি জামাতের কথা বলতেছি না, আমি বলতেছি দুইটা পার্টি। হ্যাঁ, তো সুতরাং এই বিআইটি বন্ধ করার জন্য এবং সার্ভিস যাতে সুন্দরভাবে দেয়, আপনারা মেরিন সার্ভিসের সাথে বসেন, একদিন বসে এবং মাঝে মধ্যে যাইয়া ইয়া করেন, একটু ওই ভিজিট করবেন আর ঠিকমতো চালাইলো কিনা, ইয়া করলো কিনা। এটা করলে আমার মনে হয় সময় একটু নেবে। কারণ অনিয়ম তো আসলে আমি সে ফাইজটা আমলে দেখছি, তখন ইয়ে ছিল নুরুদ্দিন, কতজন মানুষকে মারছে ধরছে। আমার এক স্যার আবুল আজাদ বিএচি এর মারছে, যে কথা বলে গাড়ে মায়ের বিএপি লোকগুলারই সুবিধাভোগী। আমি বললাম না মাস্তান সুবিধা, আমি বললাম না আওয়ামী লীগের সময় বিএনপি অনেক নেতা আওয়ামী লীগের ব্যানারে রুগী ব্যবসা করছে। এই যেমন বিদ্যুতের সুমনের লগে যোগী অনেকে টাকা দিছে, আমার জানা মতো আছে, টাকা দিয়ে ব্যবসা করছে। সামনে হলো সুমন, পিছনে কিন্তু আরো XYZ আরো অনেকে ছিল, তো সেটা এখনো করতেছে। সেই জিনিসটা বন্ধ করতে হবে। সেই জিনিসটা মেরিন সার্ভিসের সাথে আপনারা বসি এদের সাথে। আমরা এবার সাংবাদিক সম্মেলন করলাম, স্টেট দিলাম, এটা ঠিক আছে, কিন্তু এটার সাথে আরও যদি এবার টেবিল টক করা যায়। যেমন 90 আমি সেখারি নৌকাডুবিতে 3 জন লোক মারা গেছে, এবং আমি একটা চিঠি লিখছিলাম, এবং এটার কারণে মেজর রফিক তখন বিএডির চেয়ারম্যান ছিল, আসছিল কুমিল্লাহাটে বসে, তখন নুরুদ্দিন ছিল। এবার সামনাসামনি বসে আমরা রবি সদি গেছে, নুর আলম সাহেব গেছে, তাও আনোয়ার সাহেব কোনো যায় নাই, আরও কয়েকজন নিয়ে আমরা গেছি, বাথরুম রাইডে আমরা কয়েকজন। এরপর আরেকবার সানাউল্লাহ স্টিমার সার্ভিস, এটা নিয়েও মানে সানাউল্লাহ 3 দিন চালাইছে স্টিমার। আরেক দুষ্ট সানাউল্লাহ, আরেক দুষ্ট, এরা আমি শুনে এসে আউট করে দিয়েছিলাম। পরে যাক মাপটাপ চাই, তারপরে যাক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার যে প্রস্তাবগুলো দিয়ে ওদের সাথে বসেন, মেরিন সার্ভিসের একজন আছে পার্টনার, ভালো হয়েছে আসছে, শুনি যান আহমদ না একজন কি আমি চিনি না। ও আচ্ছা, খাতুন ইসলাম না, আচ্ছা আমি চিনি না ভাই, কারণ আমার 7 বছর আমি তেমন একটা মুভমেন্ট করতে পারি না, করি না। আর এই লোকে টেলিফোন করলে ব্যাগে আবার খুব শ্রদ্ধা করা, শুনি যাইতে আমার ডাকি বিভিন্ন ইয়ে করতো, এই জন্য চলে আসছে। আমার একটা প্রোগ্রাম আছে ওই ওয়াজ মাহফিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে কথা হবে। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আমজাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। এটা লাগবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি খুব পরে জেনেছি আজকের প্রোগ্রাম, আমি আগে জানতাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি দেরিতে আসার জন্য। ওনাদের যে ব্যানারে যে অবৈধ বিএপি কথা, বিএপি আসলে শুধু বিএপি নিয়ে কথা বলে তো পোষাবে না, কারণ এটা একটা বিশাল আন্দোলন। আমরা 2006 সাল থেকে আন্দোলন করছি এইটার জন্য। এর আগে 95-96 পর থেকেই লেগেছিলাম অনেকগুলো আন্দোলনের সাথে। তখন একটা বিশাল মুভমেন্ট ছিল, এখন তো সেটা নাই। এখন আমরা এরপরে আমরা সন্দীপবাসী নিয়ে করেছি, আমরা অধিকার সংগঠন কমিটি থেকে করেছি, আমরা অনেকগুলো আন্দোলনের সাথেই আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল এবং এখনও আছে সেটা। তো সন্দীপের মানুষের আসলে ভাগ্য খারাপ আমরা, এবং এইটার জন্য প্রথমে আমি বলবো যে আমাদের অনুন্নয়নের জন্য, উন্নয়ন না হওয়ার জন্য আমরা সন্দীপবাসী দায়ী। কারণ যারা প্যাকেট দেয় আর যারা প্যাকেট নেয় তারা আমাদের সন্দীপের মানুষ, যারা বিএপি সুবিধা নেয় তারাও আমাদের সন্দীপের মানুষ, যারা
প্যাকেটের পর প্যাকেট নিজেদের অস্তিত্ব বিলীন করে দিয়ে হালাল হারামের চিন্তা না করে টাকা খায়, তারাও সুন্দর মানুষ। সুতরাং আমাদের অনিয়নের জন্য প্রথমত আমরা দায়ী। আমাদের এই চরিত্র যতদিন ঠিক হবে না, কোনো গাঁট ঠিক হবে না। কারণ এখন একটা গ্রুপ হলো বেনিফিশিয়ারি, যারা কুমির অংশে কাজ করে, নয়ন গং, তারা সন্দীপের না। তাদের কাছে সন্দীপ মানুষের দুঃখ দুর্দশা ভাবার সময়ও নেই, কারণ তাদের হলো ব্যবসা দরকার। সেই ব্যবসা করতে গিয়ে তারা সন্দীপের যত নেতা আছে, যাদেরকে টাকা দিলে চুপসে যাবে, টাকা দিচ্ছে। 5ই আগস্টের আগেও দিয়েছে, 5ই আগস্টের পরেও দিচ্ছে। প্যাকেটের পরিমাণ সমভাবে আছে, শুধু মানুষের চেহারা পরিবর্তন হয়েছে, খোলস পরিবর্তন হয়েছে, এর বাইরে কিছু নাই। এইটা যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে এটা বলতে হবে যে আমাদের একমাত্র অন্যের জন্য আমরা দায়ী, আর কেউ না। তারপরও আল্লাহর রহমত, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টের পরে নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করলাম আমরা। 6ই আগস্ট আমরা নয়নকে ডাকালাম, আমরা বললাম তোমার এখানে যত অবৈধ জিনিস আছে সব বন্ধ করতে হবে এখন, এতদিন বোধ খাইছো, আর খাইও না, সময় আর নাই। তারপরে আমরা অনেকবার বসছি, অনেক কথা হলো, তারা তো ছাড়ার না। সেখান থেকে আনোয়ার চলে গেছে, কিন্তু তার সমস্ত বোট, স্পিড বোট, যাত্রীবাহী ট্রলার, মালের ট্রলার সবই আছে, শুধু খোলস পরিবর্তন হয়ে এখন নয়ন গঙ্গা চালাচ্ছে। কিন্তু এই লোকগুলো চালানোর পরেও আমরা বিএডব্লিউটি এর সাথে, এবং এর মাঝে সবচেয়ে মজার খবর যেটা, সেটা হলো আমাদের মাননীয় উপদেষ্টা হিসাবে ডক্টর ফজল কবির সাহেব জয়েন করেছেন। উনি জয়েন করার পরে ওনার প্রথম কথা হলো যে সন্দীপের এই ঘাটগুলোর উন্নয়নের জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করব, এবং ওনাকে কোনো প্রবলেমের কথা বলতে হয় না, কারণ উনি এটা নিয়ে একটা রীতিমতো ওনার গবেষণা লব্ধ অভিজ্ঞতা ওনার আছে। কারণ 2008 সালে যখন আমরা সন্দীপে ওনাকে নিয়ে যাই, তখন 4 জন সচিব ছিলেন একসাথে। ডক্টর ফজল কবির খান, সর্বশেষ যিনি সিইসি দায়িত্ব পালন করেছেন কাজী হাবিবুল আউয়াল, তখন প্ল্যানিং এবং এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ খান এবং নাজমুল খান। এই 4 জন ছিলেন, ওনাদের 3 জনকে আমরা একসাথে সন্দীপ নিয়ে গেছিলাম। কাদা পাড়াইয়া ওনারা জুতা হাতে করে নিয়ে সন্দীপ গেছেন, এবং তারপরে কিন্তু দুই পাশে 2টা ল্যান্ডিং স্টেশন যেটি হয়েছে, সেটা আমরা সন্দীপ অধিকার সংগ্রহ কমিটি থেকে করেছিলাম। তো এরপর থেকে কিন্তু আসলে ওনার এই যাওয়াটা এবং এই কাজগুলো করার যে স্পৃহা, সেটা অবাক করার মতো। কারণ একজন মানুষ কি পরিমাণ ইচ্ছে থাকলে এই কাজগুলো করার জন্য সপরিচয় কাজ করছেন, কেউ বলতে হয় না। উনি শুধু বলেন যে তোমরা কাজ করো, আমার কাজ আমি করে দিচ্ছি। সকাল 9টায় উনি ফোন করা শুরু করেন যে তোমাদের এই কাজে যাওয়ার কথা, এখানে যাওয়ার কথা, তোমরা গেছো কিনা। তাহলে কিন্তু আমরা সেভাবে যে উঠতে পারি না। এরপরেই 2টা বার আমরা বসলাম, বেরোটি লোকজন আসলো, 380 টাকার ভাড়া, আমরা 200 টাকা পর্যন্ত প্রস্তাব করেছিলাম। সর্বশেষ সমঝোতার মাধ্যমে 250 টাকা হলো। সে হওয়ার পরে সেটা নিয়েও তাদের অনেকে দেন দরবার। এরপরে বিএডব্লিউটিএ থেকে যে সুবিধা, সেখানে জেলা পরিষদ তারা বিতাড়িত করতে হবে, কিন্তু সেটা তখন সম্ভব হয়নি। এরপরে আমরা আরও 2বার করে বসলাম যে নৌবন্দর হয়ে গেলে জেলা পরিষদের অস্তিত্বটা বিলীন হয়ে যাবে। যে রাসমণি থেকে মিরেশ্বরাই পর্যন্ত এটা নৌবন্দরের আওতাধীন আছে, কিন্তু সন্দীপ অঙ্কে ছিল না। তারা কিন্তু সেইটা তোয়াক্কা করে নাই, তারা জেলা পরিষদকে দিয়ে সবগুলোই খেয়েছে। এরপরে সন্দীপ অংশের নৌবন্দরের ঘোষণাটা আসলো, আমরা আরও নিশ্চিত হলাম এইবার সম্ভবত আমাদের ভাগ্যের পরিবর্তন আরও ভালোভাবে হবে। কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য জেলা পরিষদই একমাত্র বাধা। এরপরে সাব্বির ইকবাল অনেকভাবেই জেলা পরিষদের যিনি প্রধান নির্বাহী, অনেকভাবে চেয়েছেন এই জায়গায় থাকার জন্য। সর্বশেষ ওনার আচরণের সাথে আমাদের সাথে যখন মিলে নাই, এবং উনি সন্ধে মানুষের স্বার্থবিরোধী কথা যখন বলতেছেন, তখনই একদিনের মধ্যেই উনি ওজটি। এরপরে জেলা পরিষদের এখতিয়ার সম্পূর্ণভাবে এখান থেকে বাদ দেওয়া হলো। যদি আমরা কাগজটা এখনো হাতে পাইনি, সেটা হয়তো পেয়ে যাব। এরপরে এর ভিতরে আপনারা অনেক কিছু জানেন যে আমরা বিএডব্লিউটি অফিসে গিয়েছিলাম, সেখানে
170 টাকার যে প্রজ্ঞাপনের কথাটা আসছে সেটা কিন্তু দীর্ঘ 2 বছর উফেনত দেওয়া হয়নি। তো তার নিয়ে আমি গত পরশুদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একজন যাত্রী এখন ভাড়া 280 টাকা, এখন 250 টাকা, আর তখন নিয়েছে 380 টাকা, 130 টাকা। প্রতিদিন ধরেন 3000-4000 লোক যায়, কিন্তু আমরা ধরলাম যে মিনিমাম 2000 লোকও যদি যায়, সেটা হলো প্রতিদিন 2,60,000 টাকা ওরা শুধু ডাকাতি করেছে, এবং সেটা গত 10 বছরে প্রায় 100 কোটি টাকা। এটা হলো শুধুমাত্র মানুষের যাত্রী বাড়ানোর ক্ষেত্রে। আর এর বাইরে যদি আপনি দেখেন, মালের বোট আছে, যাত্রীবাহী বোট আছে, মালের ট্রলার আছে, সবগুলো মিলে প্রায় 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে হয়তো। এই টাকাগুলো সে লোপাট করেছে, তারা লোপাট করেছে, নয়ন ঘংরা সেটা সরাসরি জড়িত। তো আমাদের সন্দীপ মানুষকে জাগতে হবে। তবে আল্লাহ রহমত, গত 5-7 দিনের যে অবস্থা, সন্দীপ মানুষের মুখ খুলে গেছে। এই অবস্থা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। এবং আপনি গত 2 দিন এবং আজকের দিন ফলো করলে একটা জিনিস দেখবেন যে রাজনৈতিক নেতাদের বিবৃতি শুরু হয়েছে। কারণ আমাদের জনসাধারণের, জনগণের যে বক্তব্য, রাজনৈতিক নেতারা যদি এখানে রাজনীতি করতে চায়, সন্দীপ মানুষের সাথে রাজনীতি করতে চায়, তাহলে তাদের এই ব্যাপারে স্টেটমেন্ট থাকতে হবে ক্লিয়ার। উনি কি সন্দীপ মানুষের যাত্রীদের পক্ষে না পক্ষে না। যদি উনি ধান্দার পক্ষে হয়, তাহলে ওনার স্টেটাস আমরা পাবো না। যদি উনি মানুষের স্বার্থে কাজ করেন, তাহলে অবশ্যই ওনার স্টেটাস থাকতে হবে। সেই জায়গায় আজকে দেখা গেছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রাস্তাতে বক্তব্য দেওয়া শুরু করছেন, কিন্তু তার মাঝেও আমি বলবো টাকা খাওয়ার মানুষের অভাব নাই, পদে পদে। আজকে হয়তো আপনি নয়নকে জিজ্ঞেস করলে নয়ন হয়তো অনেক কথা বলবে, কিন্তু আমরা নয়নকে জিজ্ঞেস করবো না, কারণ সে দেয় কেন। তবে আশার আলো হচ্ছে সন্দীপ মেরিন সার্ভিস যখন আসতেছে, আপনারা জানেন মেরিন সার্ভিস কাউকে কোনো টাকা দেবে না। সন্দীপ মানুষের সাথে মেরিন সার্ভিস কোনো ব্যবসা করবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, অবশ্যই ব্যবসায়িক প্রতিষ্ঠান, তবে সেটা সামাজিক ব্যবসা। আমাদের এখন ধরেন এর সাথে 40 জন যুক্ত আছে, এটা হয়তো 100 জন হয়ে যাবে, কারণ এটা সামাজিক ব্যবসা। এটার সাথে লাভের হিসেব করা যাবে না, লাভের হিসেব আমরা করবো না। এবং এইখানে মানুষ কোনো বিএপি সুবিধাও পাবে না, সবাই ইকুয়াল। আপনার টিকিট আগে থেকে দরকার, আপনি অনলাইনে আগে থেকে টিকিট করে নিতে পারবেন। আগামীকাল সকালে আপনি সন্ধ্যে যাবেন, হালিশহর থেকেও টিকিট করতে পারবেন, আপনি ফোন করে টিকিট করতে পারবেন, আপনাকে পিএনআর দিয়ে দেওয়া হবে, নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনাকে টোকেনের কপি দিয়ে দেওয়া হবে। সুতরাং মানুষের হয়রানিতে আমরা চাই না, নিরাপদে মানুষ উঠবে, নিরাপদে সন্দীপ যাবে, আমরা নিরাপদে যেতে চাই। তবে আল্লাহর কাছে শুকরিয়া, হয়তো আমরা আরও পরে জানাবো যে যদি আমাদের বাকি কাজগুলো হয়। আমরা জেলা পরিষদকে, বিএডব্লিউটিএকে অনেকগুলো দাবি দিয়েছি, তার মাঝে একটা হলো যে আমাদের লাইট হাউস স্থাপন করতে হবে। এটা হয়তো ব্যয়বহুল, এই মুহূর্তে তারা করবে না, তবে সেটার অল্টারনেটিভ যেটা আমরা বলেছি সেটা হলো বিকন বাতি আছে। বিকন বাতি যদি ওরা 2 ঘাটে দেয়, তাহলে একদিন আমরা রাত্রেও যাতায়াত করতে পারবো। তবে সেটা হয়তো ইনিশিয়ালি যদি রাত 10টা পর্যন্ত হয়, আমরা শুরু হোক, আমরা চাইবো যে সেটা শুরু হোক। শুরু হওয়ার পরেই কিন্তু শুধু মানুষ বিপদ আপদে যে কোনো সময় মুভমেন্ট করতে পারবে, এবং এইভাবে চলতে থাকুক। আমরা ভালো কিছু প্রত্যাশা করি, ভালো কিছু পাবো আশা করি। আর মেরিন সার্ভিসের প্রতি আপনাদের সন্দীপ মানুষের যে প্রত্যাশা, আমরা আশা করি যে সন্দীপ মানুষ সন্দীপ মেরিন সার্ভিস থেকে সুফলটা পাবে। ইনিশিয়ালি 4টা বোর্ড নিয়ে নামবে, 2 সপ্তাহ পরে আরও 2টা বোর্ড আসবে, 2 সপ্তাহ পরে আরও 2টা বোর্ড আসবে, বা 1 মাস পরে 2টা বোর্ড আসবে, এবং পর্যায়ক্রমে বোর্ডের সংখ্যা বাড়বে, এবং মানুষের নিরাপদ যাতায়াতের জন্য আমরা সবাই কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আমজাদ হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সন্দীপ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী, অনেকক্ষণ ধরে আপনারা অনেক তিক্ততা, অভিজ্ঞতার কথা শুনলেন। আমরা সন্দীপবাসী, আমরা যে এই নৌ যাতায়াতে আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, প্রতিজনের অভিজ্ঞতা লিখলে একটা বড় উপন্যাস হয়ে যাবে। আমি 1986 সনে যখন 80 সনে তখন মাঠভাঙ্গা ঘাট দিয়ে মূল বেরি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার হেঁটে নৌকায় উঠি। আমি ভয়ে তখন খুবই অস্বস্তিকর অবস্থা ছিল। এরপর 1986 সনে যখন কলেজে ভর্তি হলাম, তখন আমাকে আসতে হলো। তখন কী যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা,
বর্ণনা করা যায় না। এরপরে আছে দুই ঘাটের মাঝিদের গালাগালি। এই পাশে ছিল একজন ওই কি নাম জানি, ও শিশমার তার একটা চক্কের বা ডাকতো সিরাজ কি পরিমাণ রশিদি বাড়ি মারতো আর গালাগালি করতো। যাও আল্লাহর অশেষ কৃপায় আমাদের সন্দ্বীপের সামাজিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন হেল্প করে না এই পর্যন্ত। আমার অভিজ্ঞতা আছে, তখন থেকে দেখছি আমাদের সন্দ্বীপের ইয়াং শ্রেণী, সামাজিক সংগঠক, সমাজকর্মী, ওনারা সবসময় আন্দোলন করেছেন। সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আগে খুব অ্যাক্টিভ ছিল, এরপরে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন রাজনীতিক বলে চলে যাওয়ার পর আর তেমন একটা কার্যকর ভূমিকা রাখতে পারেন নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা যে পর্যায়ে আসছি আপনারা শুনছেন, এই আমাদের শ্রদ্ধেয় সালাম ভাইও বলছেন, তারপরে যে সাংবাদিক খাদেমুল ইসলাম উনি বিশ্লেষণ করে সুন্দর করে বলছেন, আর ছোট ভাই আমজাদ তো একবারে পুরোপুরি ক্লিয়ার করে দিলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা এই জনাব ফয়জুল করিম কবির খান উনি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, সন্দ্বীপের জন্য একটা আলোকবর্তিকা। আমরা জানতাম না সন্দ্বীপের এমন সূর্য সন্তান রয়েছে। আমি আমার পক্ষ থেকে, সন্দ্বীপবাসীর পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই। না, উনি মনোয়ার হোসেন জি। যাই হোক, এখন যে পর্যায়ে আসছে, এখন ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো অলরেডি স্টেটমেন্ট দেওয়া শুরু হয়েছে। এমনকি আসলাম চৌধুরী পর্যন্ত আজকে স্টেটমেন্ট দিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। এতদিন আমরা কানাঘুষা ছিল সোশ্যাল মিডিয়াতে 2-4 দিনে যা লেখা হয়েছে, এভাবে আমরা যদি জেগে উঠি, আমাদের মধ্যে ঐক্য দরকার। এখনো আমরা কি নাই, ঐক্য নাই। বিগত দিনে দেখেছি আমাদের যত আপনার জনপ্রতিনিধি ছিলেন সবাই ছিলেন আমাদের এগেনস্টে। আমাদের এই নৌযাতায়াতের বাধা হলো তারাই। এমপি বলেন, এমপি মাহফুজুর রহমান মিতাও ওর খাম ছাড়া কিছু বুঝতো না। ও বলছে সবাই, আমরা তখন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, আমি আন্দোলনে একবার ছিলাম, আমরা জামা কাপড় খুলি, পৃথিবীর ইতিহাসে প্রথম এই ব্যতিক্রম ধর্মী আন্দোলন ছিল। পরে আন্দোলন যখন তুঙ্গে গেছে, যখন ও এমপি সাহেবকে সিসি করছে প্রতিটা, এমনকি ঢাকাতে নাকি অনেক এমপি তাকে সিসি করছে। পৃথিবীর ইতিহাসে কোথাও না এরকম প্রতিবাদ করা, জামা কাপড় খুলি। এর মধ্যে সাংবাদিক সারোয়ার সুমনও ছিল, আরও অন্যান্য সাংবাদিক ছিল, ইয়াং শ্রেণী ছিল। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে এমপি থ্রেটে সবাই ঠান্ডা হয়ে গেছে। এখন আর এসব কিছু নাই। এখন যেহেতু সব কিছু উন্মুক্ত, এখন আমাদের এখন দাবি হলো আমরা নিজেরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের গার্ডিয়ান পেয়েছি, আমরা কিভাবে সুন্দর করে আমাদের এই নৌযাতায়াত নিরাপদ হয়। ইতিমধ্যে আমাদের এই শুভাকাঙ্ক্ষী এবং আমাদের এই বন্ধুবান্ধব, আমাদের সমমনা, ওনারা সন্দ্বীপ মেরিন সার্ভিস চালু করেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই আপনারা যেন আমাদেরকে অতীতের পথে না নিয়ে যান। আপনাদের থেকে আমরা ভালো জিনিস আশা করি। আমরা চাই সন্দ্বীপবাসী আপনাদেরকে প্রতিনিয়ত যেন আশীর্বাদ করে। আগের মতো সে অভিশাপের প্রতিটি জনপ্রতিনিধি, গার্ড প্রত্যেককে অভিশাপ দিত, এপারে নামার সাথে সাথে অভিশাপ দিত। আমার অনেক অভিজ্ঞতা আছে। আর এখানে বলা হয়েছে বিএপিকে যারা বিনা পয়সা যায় তারা মাস্তান। আগে আপনারা বলছেন, আমি বলি তারা ফকিন্নি। কিসের বিএপি হলে তুমি আরো আগে টিকিট করে যাবে, বিনা পয়সা কেন যাবে? আর এই টাকাগুলো আমাদের উপর নিত 380 টাকা। এখনো নয়নে একটা স্টেটমেন্ট দিল কি 380 টাকা পুনরায় ফিরে যাওয়ার জন্য। এগুলো হলে এখন দুঃস্বপ্ন মাত্র, এগুলো মানে অবান্তর। তো আমরা আশা করি আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা এত খুশি হলে চলবে না, আমাদের কিন্তু পথ এখন অনেক দূরে যেতে হবে। তাই আমি আশা করি আজকের এই ফোরাম থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, এখান থেকে পুরো সন্দ্বীপবাসীকে, সন্দ্বীপের সকল সংগঠন, রাজনীতিক, সামাজিক, সকল সাংস্কৃতিক সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধ
ভাবে সন্দ্বীপের যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসি। আর যারা এর বিরোধিতা করবে তারা হলো সন্দ্বীপ দ্রোহী ট্রেটর। অতীতেও ছিল অনেক সন্দ্বীপ দ্রোহী, আমরা তাদেরকে সেসব কালফিটদেরকে আমরা এখন চিহ্নিত করব, সে সময় এসেছে। আপনারা ভয় পাবেন না, অতীতে সেদিন চলে গেছে। 5ই আগস্টের পর আমাদের আর ভয় পেলে চলবে না, আমাদেরকে নতুন সন্দ্বীপ গড়ে তুলতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিল্লাহ। জনাব অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিল্লাহকে বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্টের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যে সুবাতাস সারা বাংলাদেশে বইছে, তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন সন্দ্বীপ, গুপ্তাছড়া, কুমিরা, ঘাটগড়ের সিন্ডিকেটের নৈরাজ্য প্রতিরোধ এবং একটি নিরাপদ যাত্রী চলাচল ব্যবস্থা সহ সন্দ্বীপে যাতায়াত সুবিধা সহ নানাবিধ সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই আমাদের সন্দ্বীপের ক্ষণজন্মা পুরুষ ফয়জুল কবির খানের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটা স্বস্তিদায়ক পরিস্থিতির মধ্যে সন্দ্বীপবাসী উপনীত হয়েছে। কিন্তু জঞ্জাল আছে, অনেক বেশি জঞ্জাল। এই জঞ্জালগুলো এত পুরনো, এই জঞ্জালগুলো একদিনেই এর শেকড় উপড়ে ফেলা যাবে না। এর শেকড় উপড়ে ফেলতে হলে সন্দ্বীপের দীর্ঘদিন পর্যন্ত যারা সামাজিক আন্দোলনে ছিলেন, যারা নেতৃত্বে ছিলেন, যারা ঐক্যবদ্ধভাবে মানুষকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তাদের সে আন্দোলনের ধারাবাহিকতা চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবং আমি আশা করব তথাকথিত ভিআইপি নামে পুঁজিতন্ত্রের যারা জনক, তারা তথাকথিত ভিআইপি নামে কিছু সংখ্যক সুবিধাভোগীকে দিয়ে তাদের সিন্ডিকেট ব্যবসাকে আস্থার মধ্যে রেখে বিভিন্ন রাজনৈতিক মহল, সামাজিক মহল, প্রভাবশালী মহল এবং আমাদের এক মুরব্বীর কথায় তথাকথিত একটি মাস্তান চক্রের মাধ্যমে তাদের সিন্ডিকেট ব্যবসাকে পরিপূর্ণতা দিয়েছেন। আমি বিশ্বাস করি নাথিং ক্যান কন্ট্রোল পলিটিক্স, বাট পলিটিক্স ক্যান কন্ট্রোল এভরিথিং। একটি শেষ পর্যায়ে হলেও রাজনীতির ছত্রছায়ায় আমাদের এই বিরোধ মীমাংসা করতে হবে এবং আমরা যারা সন্দ্বীপের সামাজিক শক্তি, নাগরিক শক্তি, তারা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ রাজনৈতিক শক্তিও আমাদের এর সাথে একীভূত হয়ে সন্দ্বীপের নিরাপদ নৌ চলাচল এবং কুমিরা গুপ্তছড়া ঘাটের সিন্ডিকেট ব্যবসার অনতি বিলম্বে ইনশাআল্লাহ এর সমাধান হবে এবং সন্দ্বীপের মানুষ একটি কাঙ্ক্ষিত নৌ চলাচলের ব্যবস্থা পাবেন। আজকের অনুষ্ঠান সন্দ্বীপ নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে মুক্তাদির আজাদ খান, যিনি সন্দ্বীপের বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে জড়িত, উনি আমাকে দাওয়াত করার জন্য আমি আন্তরিকভাবে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আবারও দীর্ঘ সময় পর্যন্ত এই ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য, বক্তব্য প্রদান করার জন্য, আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের এই দীর্ঘ সময়ের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে, সে কারণে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। সন্দ্বীপের মানুষ একটি কাঙ্ক্ষিত নিরাপদ নৌ চলাচল পাক, তবুও তো যেতে হবে কাটা বিধে প্রায়, যদি গো রক্ত ঝরে অশ্রুতে মোর, তবু আসে ছুঁয়ে রবে বিজয় আমাদের সুনিশ্চিত। সন্দ্বীপের মানুষ একটি নিরাপদ নৌ চলাচল পেলে ইনশাআল্লাহ সন্দ্বীপবাসী চট্টগ্রামের মূল ভূখণ্ডে মাথা উঁচু করে দাঁড়াবে আগের চেয়েও বেশি, এ প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এনে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
জনাব অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিন্টু স্যারকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম মা ও শিশু হসপিটালের ডিএমপি জনাব মোশাররফ হোসেন স্যারকে। মোশাররফ হোসেন স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সন্দীপ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই সভার বন্ধুবর সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সন্দ্বীপের মানুষ সুদীর্ঘকাল থেকে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থার একটা চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। আমাদের এই সমস্যাটা আজকের না, এই সমস্যাটা যুগ যুগ ধরে স্বাধীনতার আগে থেকেই আসলে সন্দ্বীপের মানুষ এই যাতায়াত সমস্যা নিয়ে অনেক দুর্ভোগের শিকার হয়ে আসছে। এর আগে আমাদের পশ্চিম দিকে একটি স্টিমার ছিল, আপনারা অনেকেই যারা আগের পশ্চিম দিকে আসা যাওয়া করতেন তারা জানেন। পশ্চিম দিকে চর হয়ে যাওয়ার পরে আমাদের সেই স্টিমার সার্ভিসটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা বেশিরভাগ যারা সন্দ্বীপের পশ্চিম দিকের অধিবাসী, আমরা স্টিমারে আসা যাওয়াটাই কমফোর্ট ফিল করতাম। পূর্ব দিকে আমাদের খুব একটা আসা যাওয়া ছিল না। যাই হোক, এখন সন্দ্বীপের একমাত্র যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা হলো পূর্ব দিকে আমাদের বলা যায় কুমিরা সার্ভিসটা। এই কুমিরা সার্ভিস নিয়ে আমরা সুদীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি। এখানে একটা ল্যান্ডিং স্টেশন কুতুবদিয়ার আদলে হওয়ার জন্য প্রথম এই আন্দোলনটা শুরু করেন আমাদের সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের তৎকালীন সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। উনি প্রথম এই ধারণাটা আমাদের মাঝে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের মিটিংয়েই উপস্থাপন করেন যে কুতুবদিয়াতে যদি একটা ল্যান্ডিং স্টেশন হতে পারে, সন্দ্বীপেও অবশ্যই এটা করা সম্ভব। এবং সে আলোকেই জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, তখন সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, উনি প্রথম সরকারের কাছে একটা প্রস্তাবনা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাখেন যে কুমিরা গুপ্তছড়া অঞ্চলে কুতুবদিয়ার আদলে একটা ল্যান্ডিং স্টেশন করা হোক। যাই হোক, উনি দেখে যেতে পারেন নাই। পরবর্তী সময়ে বিএনপি 1991 সালের 91 না, সম্ভবত 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে এই প্রথম সন্দ্বীপ দিকে ল্যান্ডিং স্টেশনের কাজটা শুরু হয়। কর্নেল আকবর সাহেব নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। আমরা একবার সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনাব রফিকুল্লাহ চৌধুরী, আমি, আমাদের ডক্টর নাইর সাহেব, আলহাজ ফুরকান উদ্দিন আহমেদ, আমার বন্ধু মরহুম এম এ বাতেন সহ আমরা মোটামুটি একটা বড় ডেলিগেট ওনার সাথে বন্দর রেস্ট হাউসে সাক্ষাৎ করি। উনি তখন আমাদেরকে বলতে যে পশ্চিম দিকে আমরা এটা করে দেব সরকারের পক্ষ থেকে, তবে আমি একটা প্রস্তাব করি যে সেটা হলো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় পূর্ব দিকে কুমিরা ঘাটে যাতে আরেকটা তোমরা এটা উদ্যোগ নাও। সন্দ্বীপের অনেক মানুষ বিদেশে আছে, তোমরা যদি উদ্যোগ নাও তাহলে পূর্ব দিকে একটা হতে পারে। যাই হোক, সেটা আর হয় নাই। পশ্চিম দিকের যে ল্যান্ডিং স্টেশন সেটা হওয়ার পরও এটা পরিত্যক্ত হয়ে যায়, কারণ এটা ওই সময় যে প্ল্যানিং নিয়ে করা হয়েছে, পরবর্তী দেখা যায় কাজ শেষ হওয়ার আগেই এটা চর হয়ে এটা পরিত্যক্ত। হ্যাঁ, এটা সন্দ্বীপ অংশে অনেক দূর চর হয়ে যায়, পরবর্তীতে এটা অনেকটা পরিত্যক্ত হয়ে যায়। 2007 সালে আবার যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট ক্ষমতায় আসে, তখন মেজর জেনারেল কি নাম, ওনার নাম, যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল 2007 সালে, উপদেষ্টা চট্টগ্রামের হাটাজারির মানুষ, মেজর জেনারেল নামটা ভুলে গেলাম। আমি সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে ছিলাম। আমরা একটা চিঠি দিলাম ওনাকে যে সরকার এখানে কোটি কোটি টাকা খরচ করে একটা ল্যান্ডিং স্টেশন করলো, কিন্তু এটা জনগণের কোনো কাজে আসতেছে না। হ্যাঁ, মতিন সাহেব ওনার নাম, হাটাজারি বেরি। আচ্ছা, যাই হোক, 1 সপ্তাহের মধ্যেই আমার কাছে এটার একটা রিপ্লাই আসলো। মাত্র 7 দিনের মাথায় তারা এটা একটা রিপ্লাই দিল যে এই বিষয়ে ওনারা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে দিচ্ছে, বিষয়টা সরজমিনে তারা দেখবে, তাদেরকে যাতে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। কয়েকদিনের মাথায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা টিম, এখানে বুয়েটের একজন প্রফেসর ছিল, সেখানে নৌ পরিবহন মন্ত্রণালয় ছিল,
BAWTA, BAWTC, সমুদ্র পরিবহন অধিদপ্তর সব মিলে 5-6 জনের একটা টিম তারা চিটাগং আসলো তারা বিষয়টা দেখার জন্য যে এখানে কি হলো। তো সম্ভবত জুন জুলাইয়ের দিকে বর্ষাকাল ছিল। আমার সাথে তখন আমাদের আলহাজ ফোরকানুদ্দিন ছিল, বাতেন ভাই ছিল, আমাদের লায়ন নাসির সহ আমরা ওনাদের সাথে BAWTA এর একটা রেস্ট হাউস চানগা আবাসিক এলাকা, ওখানে একটা রেস্ট হাউস ছিল, ওনাদের সাথে সাক্ষাৎ করতে গেলাম। ওনারা আগে থেকেই খবর দিচ্ছে আমরা ওখানে থাকবো, একটু যদি কষ্ট করে আপনাদের সাথে বসতে চাই। তো তাদের ধারণা ছিল এখানে আমরা তাদেরকে বড় কোনো কমপ্লেইন দেব। আমি আসলে সেখানে বক্তব্য বললাম এটা আসলে কারো বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেইন নাই, সরকার এখানে অনেক টাকা খরচ করে একটা ল্যান্ডিং স্টেশন হচ্ছে, কিন্তু এটা জনগণের কোনো কাজে আসতেছে না। এই ল্যান্ডিং স্টেশনটা এটা পরিত্যক্ত অবস্থায় আছে, এটাকে কাজে লাগানো হোক। এটাকে কাজে লাগানোর জন্য আমাদের প্রস্তাবনা হলো যে এটা সন্দ্বীপ অংশে যাতে কি কুলের সাথে ভিড়াই দেওয়া হয়, এটা এখন মাঝখানের মধ্যে একটা জায়গার মধ্যে ছিল। তো তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো এবং আমরা তাদের কাছে বললাম যে এবং সামনের দিকে যারও অন্তত আরও 100-200 মিটার যাতে একটু বাড়াই দেওয়া হয় যাতে জাহাজ ভিড়তে পারে। তো ওরা সন্দীপ গেল, তখন সন্দীপের টিএনও সাহেবের সাথে আমরা কথা বললাম, উনিও ওদেরকে হেল্প করলো। তারা একদিন থেকে ওখান থেকে চলে আসলো এবং খুব দ্রুততার সাথে তারা একটা রিপোর্ট দিলেন, পজিটিভ রিপোর্ট, যে সন্দীপের এই অংশে এটা করার জন্য। ইন দ্য মিন টাইম আমাদের সন্দীপের আরেক কৃতি সন্তান, উনি তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব জাফরুল্লাহ খান, উনি বিষয়টা টেক আপ করলেন। ওনার সাথে তখন আমার নিয়মিত কথাবার্তা হতো, ওনাকেও বিষয়টা জানানো হলো, উনি টেক আপ করলেন যে এই সন্দ্বীপের উভয় পারে যাতে ল্যান্ডিং স্টেশন করা হয় ওটা শেষ করে এবং এই পারেও যাতে করা হয়। উনি কাজটাতে হাত দেওয়ার পরে খুব দ্রুততার সাথেই কাজটা হলো। আমজাদ যেটা বললো যে আমরা কয়েকজন সচিবকে নিয়ে, আমরা তখন 5 জন সচিবকে নিয়ে সন্দ্বীপ যাওয়া হয়েছে এবং কুমিরা ঘাটে বসেই সিদ্ধান্তটা হয়েছে যে কুমিরা এবং গুপ্তছড়া দুইটাতেই ল্যান্ডিং ওইটা শেষ করা হবে, এপারে আরেকটা নতুন ল্যান্ডিং স্টেশন করা হবে। তো সেই ক্ষেত্রে জাফরুল্লাহ সাহেব প্রস্তাব ছিল যে না আমরা দুইটা আবার নতুন করে করবো কিনা। আমি সেখানে প্রস্তাব দিলাম যে না দুইটা এটা করেন, এটা তো দুইটাই আমাদের দরকার, তবে যেটা চলমান আছে ওইটা আগে শেষ করে ফেলেন যাতে দেরি না হয়। যাই হোক, অনেকটা ওনারা শেষ করতে পারে নাই। ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে মোটামুটি ফাইল পুরাটাই হয়ে গেছে। এটা আওয়ামী লীগ গভর্নমেন্টের পিরিয়ডেই পূর্ব দিকের ল্যান্ডিং স্টেশন এবং বাকি কাজটা শুরু হয়। তো সেটাও আমরা মনে হয় বাবুল ভাই ছিল কিনা জানি না, আমরা আফসার আলমিনের বাসায় গিয়ে ওনার সাথে দেখা করলাম যে এই কাজটা এই পর্যায়ে আছে, আপনি মেহরবানি করে সন্দ্বীপের মানুষের প্রতি যেহেতু আপনার সাথে আমরা অনেকভাবে অ্যাসোসিয়েট, আপনি একটু কাজটা করার ব্যাপার। উনি আমাদেরকে জানালেন যে আপনাদের ফাইলটা গতকালই আমি আমার টেবিলে আছে, আমি দেখে আসছি এটা, তো আমি এখান থেকে গিয়েই কাজটা করব। যাই হোক, সেটা অনেক লম্বা ইতিহাস, আপনাদেরকে একটু ধারণা দিলাম শুধু যে সুদীর্ঘকাল থেকে আসলে আমাদের এই কাজগুলো আমরা চলমান প্রক্রিয়ার মধ্যেই আছে। তো এখন এর পরের যে সমস্যাগুলার একটু বলতে হয় এই কারণেই যে আমরা সমস্যাগুলা আমাদের দ্বারা সৃষ্টি। 2008 সালে BAWTA এর জাহাজের স্বল্পতার কারণেই কুমিরা গুপ্তছড়াতে স্টিমার সার্ভিসটা বন্ধ হয়ে যায়। এই সুযোগে জেলা পরিষদ থেকে তারা ওই তাদের যে মালের বোট, তখন তাদের শুধুমাত্র দায়িত্ব ছিল ওখানে ওই গুদি ঘাট ব্যবহার করা, তারা মালের বোট ওখান দিয়ে আসা যাওয়া করতো এবং সেই স্টিমার বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন ওই সার্ভিস বোটটা তখন থেকে শুরু হয়। এই সার্ভিস শব্দটা এর আগে আসছিল না, সার্ভিস বোট তখন থেকে শুরু হয়। আমরা 2008 সালে সম্ভবত রমজানের ঈদের সময় সন্দ্বীপ অ্যাসোসিয়েশন থেকে আমরা BAWTC চেয়ারম্যান মহোদয়কে আমরা লিখলাম যে আমাদের ঈদ উপলক্ষে এখানে যাত্রীদের অনেক অসুবিধা হয়, এর আগেও অনেক দুর্ঘটনা ঘটছে, এখানে যাতে ঈদে যাত্রীদের আসা যাওয়ার জন্য জরুরি ভিত্তিতে স্টিমারের ব্যবস্থা করা হয়। তো খিজির 6 নামক একটা সি ট্রাক সেই পটুয়াখালী থেকে একটা জায়গা থেকে উড্র করে আমাদের জন্য নিয়ে আসা হলো। পটুয়াখালী থেকে এই জাহাজটা সদরঘাট আসলো, সদরঘাট থেকে তেল নিয়ে এটা কুমিরা হয়ে সন্দ্বীপ ঘাটে গেল। আমাদের সন্দ্বীপের সোনার ছেলেরা তখনকার ঘাটেরই যারা ছিল আমাদের মাননীয় সাবেক উপজেলা চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন, ওনারা জাহাজটা চালাইতে দেন নাই, ওনারা জাহাজের স্টাফদেরকে মারধর করে জাহাজটাকে ডাঙ্গায় তুলে ফেলে রাখছে। BAWTCর তৎকালীন এরিয়া ম্যানেজার, ওনার সাথে কথা হলো, ওনাকে সন্দ্বীপ পাঠানো হলো, উনি সন্দ্বীপ গিয়ে
3 দিন অবস্থান করলেন এবং সেখান থেকে প্রতিদিনই উনি আমার সাথে কথা করতেন। আমি টিএনও সাহেবের সাথে কথা বলেছি, উপজেলা চেয়ারম্যান জনাব শাহজাহান সাহেব নবনির্বাচিত চেয়ারম্যান ছিলেন তখন, ওনার সাথে কথা বলেছি, তখনকার এমপি মোস্তফা কামাল পাশা সাহেবের সাথে কথা বলেছি, কিন্তু কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা আমরা পাই নাই। মোস্তফা কামাল সাহেব বললেন এখন তো আওয়ামী লীগের সরকার, আপনি একটু বিষয়টা নিয়ে শাহজাহান মিয়ার সাথে কথা বলেন, উনি যেহেতু রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দায়িত্বে আছেন। এখন আমি তো আমার খুব বেশি কিছু করার এখানে নাই, আমি বললেও এটা হবে না, আপনি একটু শাহজাহান মিয়ার সাথে কথা বলেন। তো শাহজাহান মিয়ার সাথে আমি কথা বললাম, ওনার সাথে জীবনে একবারই আমার দীর্ঘ সময় কথা হলো এবং বেশ ভালোই বাকবিতনটা হলো। উনি আমাকে একটু বুঝাইতে চাইলেন যে এটা জেলা পরিষদ এবং বিএডব্লিউটিসির মধ্যে এটা ঝামেলা, এটা দুইটা তাদের মধ্যেই সমস্যা, এখানে আমি কি করব। আমি মনে করলাম আপনার কাছ থেকে, আপনার মতো তো প্রাজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে তো আমি এই কথাটা আশা করিনি। আপনি সন্দ্বীপের জনপ্রতিনিধি, সন্দ্বীপের মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে কথা বলার রাইট আপনার আছে। আপনি জনগণ কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনগণের কোথায় লঙ্ঘিত হচ্ছে সেটা আপনি দেখবেন। আমরা সন্দ্বীপ মানুষ যাতায়াত করতে আমাদের স্টিমার চলতে পারতেছে না, আর আপনি বলেন যে এটা বিএডব্লিউটিসির ব্যাপার, এই ধরনের কথা তো আপনার কাছ থেকে আমি আশা করিনি। অনেকটা বেশ খারাপভাবেই ওনাকে আমাকে বলতে হয়েছে তখন, ওই একবারেই ওনার সাথে আমার এটা নিয়ে বেশ ভালোই হয়েছে। তো সেই জাহাজটা মনে হয় 2 মাসের মতো সন্দ্বীপ ঘাটে ছিল, পড়েছিল, পরবর্তীতে বিআইডব্লিউটিসি এই জাহাজটি প্রত্যাহার করে নাই। সেখান থেকে সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুর্ভোগ শুরু। তার আগে এই যখন ইন্টেরিয়াম ছিল, তখনকার তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন বিআইডব্লিউটিসির চট্টগ্রামের এরিয়া ম্যানেজার জনাব নুরুল আলম আখন্দ, এক ভদ্রলোক ছিলেন, ওনার বাড়ি বরিশাল। ওনার সাথে উনি আমাকে বললেন যে ভাই, পূর্ব দিকে আপনাদের যেহেতু এত সমস্যা, আপনারা শীত এবং গ্রীষ্ম বর্ষাকালে চলতে পারে এই ধরনের একটা জাহাজের প্রস্তাবনা দেন, 500 আসন বিশিষ্ট, যাতে এটা বর্ষার সময়ও চলতে পারে, আপনাদের হবে না। তা আমি ওনার সাথে কথা বলি, আমরা বিএডব্লিউটিসি চেয়ারম্যান বরাবরে একটা জাহাজের প্রস্তাবনা পাঠাই এবং উনি ড্রাফটটা আমাদেরকে দেখে দেন এবং কীভাবে হবে সব কিছু উনি গাইড করেন, সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাবনা পাঠাই। এই প্রস্তাবনা বিআইডব্লিউটিসির বোর্ড সভায় অনুমোদিত হয়, এটার প্ল্যানিং ডিজাইন থেকে সব কিছু অ্যাপ্রুভ হয়। এটার জন্য আমি একাধিকবার ঢাকায় বিআইডব্লিউটিসি মিটিংয়ে তাদের প্ল্যানিং ম্যানেজারের সাথে, জাসমিন নামক এক ভদ্র মহিলা, ওনার সাথে একাধিকবার মিটিং করেছি, ওনার অফিসে আমাকে একাধিকবার খাওয়াইছে উনি, এবং এটা প্ল্যানিং কমিশন থেকে এটা অনুমোদন হয়ে গেছে। তখন প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন আমাদের সেই জাফরুল্লাহ সাহেব। আমাকে বিআইডব্লিউটিসি থেকে জানানো হলো যে আজকে বিআইডব্লিউটিসি এই প্ল্যানিং কমিশনের মিটিং উঠবে, আপনি যদি দয়া করে একটু প্ল্যানিং কমিশনের মাননীয় মেম্বার জাফরুল্লাহ খানকে একটু বলে দেন, তাহলে মনে হয় কাজটা হয়ে যাবে। তা আমি ওনাকে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে উনি বলল তাই নাকি, এবং এটা অনুমোদন হয়ে গেছে। সেই অনুমোদিত শিপ শুধুমাত্র আমাদের গাদ্দারির কারণে আমরা পাই নাই, পরবর্তীতে বিআইডব্লিউটিসি ক্যান্সেল করেছি, বলেছে আমাদেরকে জাহাজে চালা দিতে, আমরা কার জন্য জাহাজ বানাবো। ওই শিপ পরবর্তী সময় আমরা যে এখন যে এটা কত সালে পাইছি আমরা, 2016-17-তে, 16-17-তে এই জাহাজ আসার কথা ছিল 2008-09-এ। 8-9 সালে এই জাহাজ আমরা পাওয়ার কথা ছিল, শুধুমাত্র আমাদের গাদ্দারির আমাদের গাদ্দারির কারণে আমরা ওই জাহাজ পাইনি। তো মিশন সাহেবেরা ঘাট কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেননি, এরপরেই ঘাট চলে আসে আবার রাজা কাসেমের কাছে। আর সেই রাজা কাসেমের ইতিহাস আপনারা যারা এই আন্দোলন সংগ্রামে ছিলেন আপনারা অনেকেই জানেন। রাজাকে উৎখাত করার জন্য আমাদেরকে আবারও মাঠে নামতে হয়েছে, আমরা রাজাকে উৎখাত করছি, কিন্তু এই রাজাকে উৎখাত করতে যে আমরা আরেক রাজার জন্ম দিয়েছি, আমাদের রাজা আনোয়ার সাহেবের জন্ম দিয়েছি আমরা। তো তার এই আনোয়ার সাহেবের দীর্ঘদিন এবং তাদের যে সিন্ডিকেট, সেই দুর্ভোগ আপনারা যেহেতু নিকট অতীতের বিষয় আপনারা সবাই জানেন। তো এখানে শুধু আনোয়ার একা না, আনোয়ারের সাথে আনোয়ার সিন্ডিকেট, আমাদের রাজনৈতিক নেতারা, সুবিধাভোগীরা সবাই জড়িত। এবং আমি অনেক সময় শুনতাম যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের চট্টগ্রাম উত্তর জেলা তৎকালীন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি এম.এ. সালাম সাহেবকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, কিন্তু আমি এই জেলা পরিষদের সাথে কাজ করতে গিয়ে গেলাম যে আপনারা ওনাকে যত পরিচ্ছন্ন ভাবেন আসলে অত পরিচ্ছন্ন না। এই জেলা পরিষদের কমিশন খাই না এরা কেউ না, এরা প্রত্যেকে জেলা পরিষদের থেকে আনোয়ার থেকে এরা সবাই কি কমিশন পাইতে এবং কমিশন খাইতে, এবং সেটা চলতেই ছিল। তো যাই হোক, আমরা জীবনের অনেকটা পরন্ত বেলায় আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা আমাদেরকে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশের
স্বপ্ন দেখা শুরু করছে। দীর্ঘদিনের এই জঞ্জাল, দীর্ঘদিনের জবরদখলকারী দেশ থেকে বিতাড়িত হয়েছে, তেমনিভাবে সন্দ্বীপ থেকেও তারা বিতাড়িত হয়েছে। এই জন্য আমরা সন্দ্বীপের মানুষ, আমরা চাই যে আমাদের যে দীর্ঘদিনের যাতায়াতের যে দুর্ভোগ, এটার লাঘব হবে। এই দিক থেকে আমরা যাতে একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা পাই, সেজন্য আমরা কাজ করছি। আমাদের অত্যন্ত সৌভাগ্য, স্বাধীনতার পর থেকে আমরা কোনো জাতীয় নেতা আমরা পাইনি, কোনো মন্ত্রী আমরা কখনো পাইনি, কিন্তু আল্লাহর অশেষ রহমত সন্দ্বীপবাসীর জন্য আমরা সন্দ্বীপের মানুষকে, সন্দ্বীপকে হৃদয়ে ধারণ করে এরকম একজন উপদেষ্টা সন্দ্বীপ থেকে এবার অন্তর্বর্তী সরকার নিয়োগ দিয়েছেন জনাব ফাইজুল কবির খান, যিনি মন থেকে সন্দ্বীপকে ভালোবাসেন, হৃদয় থেকে সন্দ্বীপকে ধারণ করেন, আমাদের মতো সন্দ্বীপের সমস্যা নিয়ে ভাবেন যিনি। তো অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উনি সন্দ্বীপের যে আমাদের মৌলিক সমস্যাগুলো, বিশেষ করে যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা, আমি মনে করি সন্দ্বীপের বাকি সমস্যাগুলো নিয়ে আমাদের কথা বলার ওগুলা হয়ে যাবে। যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বাকিগুলা অটোমেটিক হয়ে যাবে। এই জায়গায় উনি হাত দিয়েছেন। সেখানে আমাদের প্রধান প্রতিপক্ষ ছিল জেলা পরিষদ। জেলা পরিষদ সম্পূর্ণ অবৈধভাবে এখানে এতদিন দখলদারিত্ব করে গেছেন। জেলা পরিষদের আইনানুগভাবে এখানে কোনো এখতিয়ার নাই, কিন্তু বেআইনিভাবে আমাদের সহযোগিতায়, আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় তারা এখানে করেছে এবং তারা এতদিন এখানে রাজত্ব করে গেছে। জেলা পরিষদকে আইনানুগভাবে এখানে বেআইনি ঘোষণা করা হয়েছে, জেলা পরিষদের অস্তিত্ব এখান থেকে নির্মূল করা হয়েছে। আমরা আস্তে আস্তে এই সুফলগুলো পাবো। এখন ঘাটের সাথে যে সমস্ত সিন্ডিকেটগুলো জড়িত, তারাও কেউ তো সহজেই ক্ষমতা ছাড়তে চায় না, কেউ সহজে, এটা তো সোনার, কে জানিস ফেসবুকে লিখলো এটা সোনার ডিম পাড়া হাঁস, সুতরাং এই ঘাট একটা সোনার ডিম পাড়া হাঁস, এটা সহজে ছাড়তে চাইবে না, কিন্তু এটা ছাড়তে বাধ্য করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই জন্য কাজ করতে হবে। যতদিন পর্যন্ত ঘাটের এই সমস্যা নির্মূল না হবে ততদিন আমরা সন্দ্বীপবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আপনারা একটু আগে আলোচনা করলেন যে আপনাদের ঐক্যবদ্ধ, আপনাদের বিভিন্ন ধরনের লেখালেখি, এই সমস্ত কারণে রাজনৈতিক নেতারা এখন একটু লড়িচড়ি বসছে। আসলাম সাহেব, আজকে আমরা গত কয়েকদিন ধরে লিখছি আপনি এই ঘাটের এই সিন্ডিকেটের সাথে জড়িত না, এটা আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি চট্টগ্রামের একজন অবিসংবাদিত নেতা, জাতীয়তাবাদী শক্তির আপনি একজন সিনিয়র নেতা, আপনার কাছ থেকে আমরা এটা আশা করি না। আপনি যদি এটার সাথে না থাকেন আপনি স্পষ্ট করেন। উনি আজকে স্পষ্টভাবে একটা বিবৃতি দিয়েছেন। জামায়াত ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমির, আমাদের সন্দ্বীপের কৃতি সন্ধান জনাব আলাউদ্দিন শিকদার, তার জামায়াত ইসলামীর পক্ষ থেকে ঘাটে তাদের অবস্থান সম্পর্কে একটা বিবৃতি দিয়েছেন। আজকে বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টন, উনিও এ ব্যাপারে, আমি মনে করি সন্দ্বীপে যারা রাজনীতি করেন তারা প্রত্যেকেই ঘাটের ব্যাপারে তাদের বক্তব্য স্পষ্ট করবেন। আমরা আমাদের আন্দোলন চালাই যাব। জেলা পরিষদ এখান থেকে চলে গেছে, এটা আমাদের শেষ না। আমরা একটা নদীবন্দর হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে। এখানে প্রতিযোগিতা থাকবে। এটা তো সন্দ্বীপ ছাড়া আপনি সব জায়গায় যান, সব জায়গায় শত শত বোট চলতেছে, শত শত। আমরা এখানে শুধু স্পিড বোটের কথা কেন বলি, এখানে উন্নত মানের জাহাজ চলবে, প্রাইভেটাইজেশনে জাহাজ চলবে, লঞ্চ চলবে, আরও ভালো ভালো নৌযানকি এখানে চলবে। যদি প্রতিযোগিতা, এতদিন তো এটা কুক্ষিগতা ছিল, এটা যখন নদীবন্দর হিসেবে এটার কার্যক্রম যদি সবাই শুরু করা যায়, তাহলে এখানে অসংখ্য অপারেটর ছাড়া আসবে। আমি মেরিন সার্ভিসকেও ধন্যবাদ জানাই, তারা সাহসিকতার সাথে সর্বপ্রথম এই উদ্যোগ নিয়ে গিয়ে এসেছেন। কারণ এটা লাভজনক হবে এটার কোনো গ্যারান্টি নেই, বরং তারা তারপরও সন্দ্বীপের মানুষের কথা ভেবে তারা এখানে এসেছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাদের সাথে আছি, তারা যাতে এই যাত্রী সার্ভিসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আরও নতুন নতুন অপারেটার্স এখানে আসুক, আমরা তাদেরকেও সাধুবাদ জানাবে। আমাদের সন্দ্বীপের অনেক উদ্যোক্তা আছে দেশের বাইরে, আপনারাও আসেন এখানে। আমরা চাই যে প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতা হলেই আপনারা ভালো সেবা পাবেন, প্রতিযোগিতা হলে আপনারা কম মূল্যে সেবা পাবেন। আমি একসময় বরিশালে চাকরি করতাম 1991-এর পরে। আমি একবার মাত্র 5 টাকা দিয়ে বরিশাল থেকে ঢাকা গেছি। তো ওখানে অনেকগুলা সাগর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 15 পর্যন্ত এরকম অনেকগুলা জাহাজ, পারাবাদ টারাবাদ আছে, অনেকগুলা জাহাজ। একদিন কি কারণে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে, তারা মাত্র 5 টাকা দিয়ে ঢাকার যাত্রী, মাত্র 5 টাকা। তো আমিও সেই সৌভাগ্যবানদের একজন।
যে 5 টাকা দিয়ে ঢাকা চলে গেছি ওদের এটা লঞ্চে করে। তো এখানে যদি 10টা অপারেটার্স আসে, যে বেশি সুবিধা দিতে পারবে, যে দ্রুত সার্ভিস দিতে পারবে, যার ব্যবহার ভালো হবে, আমরা সেখানে যাব। এটা আমার মনে হচ্ছে সেদিন বেশি দূর নয়। তবে আমাদেরকে এখনো হাল ছাড়ি দিলে হবে না, আমাদেরকে মাঠে থাকতে হবে, আমাদের সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। কারণ দাবি আদায়ের জন্য সংগ্রামের কোনো বিকল্প নাই। আমরা যত শক্ত হব এটা অব্যাহত থাকতে হবে। আর একটা বিষয় যেটা আমার ছোট ভাই মুক্তাদের আজাদ খান ভিআইপিদের ব্যাপারে বলছে, আপনারা কি কখনো দেখছেন যে বিআইডব্লিউটিসির পশ্চিম দিকের জাহাজে আমরা যখন উঠতাম, টিকিট ছাড়া কোনো লোক জাহাজে ওঠার কোনো সুযোগ আছে? সেই সরকারি কর্মকর্তা হোক আর বেসরকারি, আপনি যখন কোথাও যাবেন আপনি সরকারি খরচও যাবেন, আপনি টিএডিএ পাবেন, আপনি ভাড়া পাবেন, আপনি কেন বিনা পয়সায় যাবেন? এটা তো কোনো সুযোগ নাই। আপনি ওসি হন, আপনি ডিসি হন, যেই হোক, আপনি যাবেন, আপনি ভাড়া পরিশোধ করে যাবেন। আপনাকে অবশ্যই এটার জন্য কি সরকারি যানবাহনে আপনি কি বাসে বিনা পয়সায় যেতে পারেন? ট্রেনে বিনা পয়সা, সে যেই হোক, সে সচিব হোক আর যাই হোক, ট্রেনে বিনা পয়সা যাওয়ার সুযোগ আছে, বিমানে বিনা পয়সা যাওয়ার সুযোগ আছে। তাইলে আপনি এখানে কেন এই সুবিধাটা নেবেন? আমি মেরিন সার্ভিসকে অনুরোধ করবো এটা যাতে মেরিন সার্ভিস এটা অ্যালাউ না করে এবং এই ধরনের সুবিধা এটা বন্ধ করতে হবে। এটাও আমাদের প্রথম একটা দাবি থাকবে, কারণ এটা সামগ্রিকভাবে যাত্রীদের উপরে একটা লোড পড়ে। কারণ যারা এখানে বিনা পয়সায় আসা যাওয়া করে তারা ওই খরচটা তো অপারেটর যারা তারা আদায় করে নেবে, তারা কোনো না কারোর কাছ থেকে আদায় করবে। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত। সর্বশেষ মুক্তাদের আজাদকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সাংবাদিক সম্মেলন, এই সময় উপযোগী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার জন্য। আপনারা যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে মিডিয়া কর্মীদের। আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আছেন বলে আমরা সাহস পাই, আমরা কথা বলতে পারি। আমাদের কথাগুলা দেশে দেশের বাহিরে সরকারের সব বিভাগগুলোর কাছে আপনারা পৌঁছে দিচ্ছেন। এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আসলে শুরু হয়েছে মনে হয় প্রায় 3 ঘন্টা। তো এই সারাংশটা এরকম দাঁড়ালো, সন্দীপের স্বার্থের বিষয়ে অত্যন্ত একজন ডাকলে যাকে পাওয়া যায়, খুব সহজ প্রশ্ন সহজ ডাকলে পাওয়া যায়, তিনি উপসংহারটা এইটাই দিলেন, যতই কথাই বলুন জনাব মোশাররফ হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক সন্দীপ হোসেন চট্টগ্রাম, যে ভিআইপি সুবিধাটা বন্ধ করতে হবে, তাই না ভাই? তিনি উপসংহার, আমরা কি দেখব উপসংহার, তিনি যা বললেন যে ভিআইপি সুবিধাটা বন্ধ করতে হবে। এখানে আমার সামনে বসাত আছেন সন্দীপ মেরিন সার্ভিস পার্টনার, আমাদের লায়ন্স ক্লাব অফ চিটাং ইমার্জিংয়ের সদ্য সাবেক সভাপতি। তিনি বললেন যে মেরিন সার্ভিস কাউকে কোনো প্যাকেট দেবে না। আপনারা শুনছেন এটা? তাহলে আমরা একটা দাবি জানাইছিলাম আমি সূচনা বক্তব্যে, যে তাহলে মেরিন সার্ভিস কাউকে কোনো প্যাকেট দেবে না। মেরিন সার্ভিস তার আরেকজন যুক্ত, অত্যন্ত অনলাইনে অ্যাক্টিভ, জনাব খাদেমুল ইসলাম। তিনি এই সবাই বললেন যে এটা কি আমাকে পার্সোনালি না, উনি সবাই বলেন, পার্সোনালি বলছি। এখন যেখানে আমাদের ওই যেখানে বললেন তিনি যে ভাড়া নিয়ে যে কথাটা আছে, যৌক্তিক ভাড়া বলেন, 170 টাকা বলেন, তিনি বললেন এটা ওনারা একটা প্ল্যান করতেছে, কত কিলো মানে কত নাটিঙ্গেল মাইল 2022 সালের সার্কুলার এখন কত পড়বে এটা ওনারা চিন্তা করতেছে। এই কথাটা তিনি আমাকে পিলারের এখানে পার্সোনালি খাদেমুল ইসলাম সাহেব বলছেন। কথাটা ক্লিয়ার কিনা আমি আবার রিপিট করবো, মানে এটা 22 সালের সার্কুলার 170 টাকা, তো 2025 সালে এখন আমাদের জানুয়ারিতে কত হওয়া দরকার, এই নটিঙ্গেল মাইল এটাকে আমরা কাউন্ট করলে 14.5 বা 15, এটা ওনারা চিন্তা করতেছে। আবার আমাদের একজন অ্যাডভোকেট সাহেব এখানে বললেন যে দাবি যৌক্তিক ভাড়া। আবার ধরেন মেরিন সার্ভিস বললেন যে ভিআইপি নিয়ে কেন কথা, অনেক দাবি আছে। আরে ভাইয়া, সারাদিন ফেসবুক না সর্বত্রই আমরা বলি মান বাড়া তবে সেবার মান, এটা কমন, এটা চলছে সেবার মানটা। আরেকটা হলো কি যৌক্তিক ভাড়া চলছে। তো আমি তো দেখতেছি, আমিও একজন নগণ্য সংবাদকর্মী হিসাবে প্যাকেটের চাপটা বন্ধ হয়ে গেলে, আমি শুরুতেই বলছি এখনও বলছি, আমার মনে হচ্ছে প্যাকেটটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে কাদেরকে প্যাকেট দিতে হয়, আর ভিআইপি যে যন্ত্রণা, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের যে দাবি যৌক্তিক ভাড়া, এটা একদম কাছাকাছি এসে যাবে। এবং আমি সন্দ্বীপে গত 4 তারিখ প্রবাসীদের সমাবেশে যে কথাটা বলছি সেটা এখানেও রিপিট করছি, যে
মেরিন সার্ভিস আমি শুরুতেই বলছিলাম আমাদের জন্য আমি আশীর্বাদ মনে করি, সুসংবাদ। রিস্ক দিচ্ছে ওনারা, মেরিন সার্ভিস বা আরও যারা এন্টারপ্রাইজ আছে ওনারা সুস্পষ্ট অনলাইনের যুগে বলে দুক এই খরচ এই আয় সম্ভাব্য। কারণ একজন অ্যাডভোকেট এখানে বলেছেন মানুষ এখন এই চাওয়া যে আপনি কি করতেছেন, দায়বদ্ধতা, জবাবদিহিতা। মানুষের চাওয়া যেরকম ভালো সার্ভিস, মানুষের চাওয়াটা ভাড়াটাও সহনশীল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কষ্ট করেছেন, তবে এই কথাটা ঠিক। যদিও বা একটু আশার আলো বলছিলাম যে আমরা একেবারে বিজয় দ্বার প্রান্তে না, আমরা এখনো মাঝখানে। আমাদেরকে লেগে থাকতে হবে, আমাদেরকে লেগে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যেখানে বলেন সেখানে পাবেন, লেগে থাকতে হবে। আর মেরিন সার্ভিসের অনুরোধ, আপনারা সন্দীপবাসী, আপনাদেরকে অনেক বেশি আপনাদের প্রতি আস্থা, আবেগ, সব আবেগ আমাদের আপনাদের কাছে। আপনারা আমাদের এই আবেগের মূল্যটা দিবেন, আমাদের সাথে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।